সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চারজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমরা পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন আবু রুশদ, সম্পাদক, বাংলাদেশ ডিফেন্স জার্নাল। এরপর রয়েছেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী ও ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার বাদিকে রয়েছেন নাসিম ফেরদৌস, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। সবশেষ রয়েছেন সিনিয়র সাংবাদিক আকবর হোসেন। আপনার চারজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরু করতে যাই আবু রুশদ আপনাকে দিয়ে। সাম্প্রতিক সময় একটা আলোচিত চুক্তি হয়েছে তিন দেশের মধ্যে, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে, মক্কা চুক্তি। এটা সামরিক চুক্তি। বাংলাদেশ এটার ব্যাপারে আগ্রহী এবং সোমবারই অর্থাৎ আজকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের আগ্রহের কথা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন। আসলে চুক্তির বিষয়েই মানুষ অনেকেই জানে না, এটা বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্ভবত দুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ইতিবাচক। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই বিষয়টা বাংলাদেশ গভীরভাবে বিবেচনা করছে এবং হয়তো এটা এই জোটে তারা যে কোনো একটা ক্যাপাসিটিতে যোগ দিতে পারে। এখন এর আগে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হয়েছিল কয়েক মাস আগে, এবং সেই চুক্তিটা নিয়েও তখন বেশ হইচই হয়েছিল। বিশেষ করে রিয়াকশন আমরা দেখেছিলাম ভারতের পক্ষ থেকে, এবং ভারত তখন আবার তার পুরনো বন্ধু মানে রাশিয়ার সাথে তখন রেলস চুক্তিটাকে আবার সামনে নিয়ে আসে, যার পরিপ্রেক্ষিতে ভারতে রাশিয়ান সৈন্য ৩,০০০ রাশিয়ান সৈন্য, ৮টা যুদ্ধ জাহাজ এবং জঙ্গি বিমান এগুলো থাকতে পারে, এই বিষয়টাকে তারা মানে টেনে নিয়ে আসে তাদের নিরাপত্তার জন্য। এখন আমরা যেটা দেখছি যে বাংলাদেশ আগ্রহ দেখাচ্ছে এদিকে, আর অন্যদিকে আপনি দেখছেন যে গত কয়েকদিন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের দৌড়ঝাঁপ করছে ভারতীয়রা, আমরা কখনো আগে এ ধরনের মানে তৎপরতা ভারতের পক্ষ থেকে দেখিনি, অন্ততপক্ষে ভারতের ইতিহাসে দেখিনি। তার কারণ আমরা সবসময় জেনে এসেছি যে ভারতের কূটনীতি একটা পলিশড একটা কূটনীতি এবং তারা বিশ্বমানের কূটনীতিতে সবসময় পারঙ্গম। যদিও বলা হয় অনেক পক্ষ থেকে যে তারা চাণক্যের নীতি অনুসরণ করেন, সেটা ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশে তারা এই যে মানে তড়িঘড়ি করছিলেন এবং বিভিন্ন সাইড দিয়ে যত রকমের তাদের এলিমেন্টস আছে সব কিছুকে নামিয়ে দিচ্ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য, এটা আসলে এই বাংলাদেশকে এই চুক্তিটার বাইরে রাখার একটা তৎপরতা, যে আমি তোমাকে কিছু সুযোগ সুবিধা দিব, তার কারণ সামনে আমার গঙ্গা চুক্তির ব্যাপারটা আছে, আমাদের পুশিনের ব্যাপারটা আছে, আর আপনার ওখানে পালিয়ে থাকা মানবতা বিরোধী অপরাধী তাদের কথা তো আছেই, হাদি হত্যার হত্যাকারীদের কত মানে প্রসঙ্গ তো আছেই। কিন্তু বাংলাদেশ যেভাবে হোক এই জিনিস এই ভারত সফরে যায়নি। এগুলো নিয়ে যে প্রশ্নগুলো উঠছে যে কেন বাংলাদেশকে নিয়ে হঠাৎ করে এরকম মানে তারা দৌড়ঝাঁপ শুরু করলো। আপনি যে এখানে যে হাই কমিশনার ছিলেন বিনা সিকরি এবং পিনাক রঞ্জন চক্রবর্তী, আপনি কি তাদের দুজনকেই তো মানে আমরা দেখেছি বাংলাদেশে, আমি নিজেও দেখেছি তাদেরকে এখানে। আপনি যে ভাষায় তারা কথা বলছেন সেগুলো মানে শিষ্টাচার বহির্ভূত মানে বাংলাদেশের ক্ষেত্রে, এবং রীতিমতো হুমকির মুখে কথা বলছেন। তো এরকম এনারা যদিও অবসরপ্রাপ্ত, কিন্তু তাদেরকেও তারা নামিয়ে দিয়েছে, তাদের সাংবাদিকদেরকে, তাদের সাবেক জেনারেলদেরকে চতুর্দিক দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নামিয়ে দিয়েছে। এখন এটার কিন্তু ওই টার্গেট হচ্ছে ওই জায়গায়। এখন আপনি বলতে পারেন যে ওই চুক্তিটা কেন তাদের জন্য, ভারতের জন্য এরকম হয়েছে। ভারত এটাকে ভাবছে যে এই মধ্যপ্রাচ্যে কেন্দ্রিক যদিও চুক্তিটা, যে ওখানে আপনার সৌদি আরব বা তুরস্ক তো আরও দূরে, কিন্তু তাদের আশঙ্কা যে পাকিস্তান এবং তুরস্ক এবং এই যে চীন, এই তিনটা দেশের যে মানে ঐতিহাসিক সম্পর্ক, এই ঐতিহাসিক সম্পর্কটা আসলে এসে পড়বে ভারতের মানে নিরাপত্তার মানে পেরিমিটারে পড়বে আর কি, এটা ঝাঁজটা বহন করতে হবে। এখন যদি একই সাথে এখানে বাংলাদেশের পাশে পূর্বাংশে আপনার আরেকটা ভূমিকা পালন করে, তাহলে এই এলাকার ক্ষমতার ভারসাম্য, দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য 1971 সালের পর থেকে ভারতের পক্ষে ছিল, কিন্তু সেই জিনিসটা হয়তো আপনার অন্য কারো পক্ষে না গেলেও নিউট্রালাইজ হওয়ার একটা সম্ভাবনা আছে, যে ভারতের আর একক আধিপত্যটা হয়তো সেরকম ভাবে থাকবে না। আপনার আবার আসবেন নাসিম ফেরদৌসের কাছে। আমরা জানতে চাইব একই বিষয়ে, ভারত আসলে এতদিন যেভাবে দেখেছে বাংলাদেশকে, এখন তো একটু মনে হয় আমাদের রুটভাইয়ের কথা মনে হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টাটা করেছে, এখনও করে যাচ্ছে, এখন বাংলাদেশকে তারা কি বিবেচনায় নিচ্ছে? আসলে বাংলাদেশের যে সংগ্রামটা হয়েছে
অভ্যুত্থান বলেন বা সংগ্রাম বলেন বা যাই বলেন এটাকে, যেটা হয়েছে এটা কিন্তু ভারতকে ঘাবড়ে দিয়েছে, এবং এর পরবর্তীতে তো ভারতই হয়েছে। তো এখন ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না করে, তাদের একটা ভয় সবসময় থাকবে যে আমাদের এখান থেকে তাদেরকে উস্কানি দেওয়া হবে, যেটা একটু আগে বললেন যে মানে ইয়ে পাবে, জোর পাবে, ওদের অপোজিশনের ইয়ের মধ্যে অনেক জোর পাবে। এই চুক্তি হলে যে বাংলাদেশ এই চুক্তির কারণে ভারতের বিরোধিতা করবে, এর কোনো মানে যৌক্তিকতা নাই। তাহলে মক্কা চুক্তি নিয়ে ভারতের মানে শঙ্কাটা কেন? মক্কা চুক্তিকে নিয়ে শঙ্কা আসলে না, শঙ্কাটা হলো যে ভারত এখন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যেতে পারে নাই, এবং না নিয়ে যেতে পারার জন্য তাদের ইয়ে হলো যে আমরা হয়তো পাকিস্তানের মানে সেই মক্কা চুক্তি ছাড়াও আমরা পাকিস্তানের দিকে আবার ঝুঁকে যাব, আবার যদি আমরা পাকিস্তানের সাথে কোনো ধরনের একটা যৌথ চুক্তিতে আসতে পারি তাহলে তাদের অসুবিধা আছে, এইসব কারণে হতে পারে। কিন্তু মক্কা চুক্তি যদি আপনি দেখেন, শুধু মক্কা চুক্তি যদি দেখি, এই চুক্তির খুব যে একটা ভ্যালুয়েবল চুক্তি তা না। সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু এই চুক্তির পরেও তো ইরান গিয়ে সৌদি আরব বম ফেলেছে। তো এই চুক্তির কি ছিল যে একটা দেশে আঘাত করলে তিনটা দেশই আঘাত পেয়েছে, সবাইকেই আঘাত করা হয়েছে, এটাই তো মূল কথা। সৌদি আরবে তো তারা ইয়ে করেছে, ড্রোন ফেলেছে, কেউ তো কিছু করে নাই, পাকিস্তানও কিছু করে নাই, তুর্কিও কিছু করে নাই, টার্কি আবার ন্যাটোর মেম্বার, এটাও একটা বড় জিনিস। তো বাংলাদেশ ওই ইয়ের মধ্যে ঢুকলে পরে বা ভারত ভয় পাচ্ছে যে তাদের জোর কমে যাবে, বাংলাদেশের উপরে যেটাই জোর করার চেষ্টা করছে সেটা। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের আদায় করার সেগুলো আদায় করার জন্য এখনই কাজ করতে হবে, এবং সেই চুক্তি হোক আর না হোক আমাদের গঙ্গা চুক্তির জন্য যেটা দরকার সেটা করতে হবে। জি, কাজী মাহমুদুর রহমান, একই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া, ভারতের সঙ্গে তো আমাদের অভিন্ন নদীর বিষয় থেকে শুরু করে অনেক অনেক অমীমাংসিত ইস্যু রয়েছে। এখন ভারত এতদিন 5 আগস্টের আগের কথা বলছি আমি, যেইভাবে বাংলাদেশকে বিবেচনা করতো, এখন নিশ্চয়ই তাদের বিবেচনাটা একটু ভিন্ন আঙ্গিকে এসেছে। সে কারণেই কি তারা বর্তমানে প্রধানমন্ত্রীকে নেওয়ার জন্য এত আগ্রহী কিনা? সেই প্রশ্নটার উত্তর আগে একটু বলি, তারা প্রধানমন্ত্রীকে নেওয়ার আগ্রহী কিনা। চুক্তিটা সম্পর্কে একটু বলি। চুক্তিটাতে আসলে যে কয়েকটা বিষয় বলা আছে, এর মধ্যে প্রথমত হলো শেয়ার্ড সিকিউরিটি সেন্স, যে সবাই একজনের উপর আক্রমণ করলে অন্যরা আক্রমণের 5 অনুচ্ছেদে বলা আছে, এবং এর ফলে এটাকে অনেকে কিন্তু মুসলিম ন্যাটো বলার চেষ্টা করছে। এখনও এটা খুবই এমব্রায়োনিক স্টেজ, এরকম কথা বলার জন্য, কিন্তু হয়তো অ্যাম্বিশাস কেউ বলতেই পারে। যেহেতু এই 5 অনুচ্ছেদটা ন্যাটোর মতো একদম সবাই শেয়ার করবে সিকিউরিটি, যদিও আপা বলছিলেন যে এখনও তো এই ধরনের কোনো ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না। আর এখানে 3টা দেশের মধ্যে কিন্তু সাপোর্টেরও একটা বিভক্তি আসছে, মানে ডিভিশন আসছে। যেমন সৌদি আরব ফাইন্যান্স এবং অন্যান্য বিষয়গুলো দেখবে, সামনের ফ্রন্টে সৈন্য এবং অন্যান্য কিছু দিয়ে সাহায্য করবে পাকিস্তান, প্রযুক্তি দিয়ে সহায়তা করবে হলো তুরস্ক। এরকম একটা বিভক্তিও কিন্তু আছে, সাপোর্টের বিভক্তি, কে কোনটা সাপোর্ট করবে। এই সব কিছু মিলিয়ে এই চুক্তি যদিও এমব্রায়োনিক স্টেজে, মানে একদমই প্রাথমিক স্টেজে, সে কারণে এখনও তার ইম্প্যাক্ট দেখার মতো সুযোগ তৈরি হওয়ার কথা না, যদিও আমরা ইম্প্যাক্ট খুঁজতেছি। আমার কাছে চুক্তির ইম্প্যাক্ট দেখতে আমি চাচ্ছি না, আমি দেখতে চুক্তিটা ফ্লারিশ করে কিনা, এটা এক্সপান্ডেড হয় কিনা, অথবা এটা স্ট্রেংথেন হয় কিনা। চুক্তি তো এখানে স্ট্রেংথেন হয় নাই, শক্তিশালী হয় নাই, চুক্তিটা এখনও এক্সপান্ডেড হয় নাই। আমি এই চুক্তিটাকে এক্সপ্লেন করবো 2টা শর্তের ভিত্তিতে। একটা হলো তারা আপিল পায় কিনা অন্য রাষ্ট্রের কাছে, এক। দ্বিতীয়ত হলো এই চুক্তিটা এটাকে আরও ফর্মুলেট করে এটাকে শক্তিশালী করে উপস্থাপন করতে পারে কিনা, তারা ন্যাটোর, মুসলিম ন্যাটো বা যাই বলতে চায় সেরকম কিছু তারা উপস্থাপন করতে পারে কিনা, সেজন্য সময় লাগবে। যেমন আমি পার্সোনালি মনে করি এই চুক্তিতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া 2টা রাষ্ট্র ঢুকতে পারে, এবং 2টা রাষ্ট্র ঢুকলে ওই যেভাবে ফাইন্যান্সিয়াল এবং অন্যান্য ইস্যুতে তারা তাদের দায়িত্ব ভাগ করে নিয়েছে, বাংলাদেশেও অন্য একটা সাপোর্ট অলরেডি জাতিসংঘকে দিচ্ছে। সো এই ধরনের একটা সাপোর্ট বাংলাদেশে ঢুকতে পারে। আমরা তো দিচ্ছি যৌথ, ওটাও কিন্তু একটা বৈশ্বিকভাবে যৌথ প্রতিরক্ষা, জাতিসংঘের মাধ্যমে যেটা দিচ্ছি, এটা সবাই আছে আমরা যৌথ প্রতিরক্ষা। আর এটা হলো আপনি ধরেন আমাদের নিজেদের মধ্যে একটা যৌথ প্রতিরক্ষা। এরকম যৌথ প্রতিরক্ষার অবস্থাতে অলরেডি ন্যাটোতে আছে,
আপনি ব্রিক্স কিন্তু যদিও ব্রিক্সেও কিন্তু এ ধরনের একটা কথা আছে, শুধু যদিও শেয়ার সিকিউরিটি সেন্স নেই, ও কিন্তু আরও বড়। সে বলেছে অল্টারনেটিভ বিশ্ব ব্যবস্থা তৈরি করবে, বিকল্প বিশ্ব ব্যবস্থা তৈরি করবে। লাস্টে সাউথ আফ্রিকার যে সম্মেলন হলো, সে বলছে বিকল্প বিশ্ব ব্যবস্থা তৈরি করবে। সো এগুলো এখন ইন্ডিয়া যদি আপনার অন্য পাকিস্তান, বাংলাদেশ বা আদার্সদের সিকিউরিটি চিন্তা না করে বিকল্প বিশ্ব ব্যবস্থা, যেটা ওয়েস্টকে চেক দিবে, ঠিক এভাবেই বলা, চেক দিবে বা আমেরিকা লেড বিশ্ব ব্যবস্থাকে চেক দিবে, সেই ধরনের কোনো চুক্তিতে ব্রিক্সের অধীনে রাশিয়ার সাথে, চীনের সাথে যেতে পারে। চীনের সাথে তার এত শত্রুতা থাকা সত্ত্বেও যেতে পারে। বাংলাদেশ বা ইন্দোনেশিয়া বা আদার্স কেউ তো এই মক্কা চুক্তি যেতেই পারে। এবং এই ধরনের চুক্তি ব্যবস্থা কিন্তু আমাদের আগেও ছিল। ন্যাটোতে নন আইল্যান্ড মুভমেন্টে আমরা ছিলাম, অনেক কিছুতে ছিলাম, ওটা যদিও আলাদা ফরম্যাট, সব চুক্তির ধরন একরকম না। সো কোন চুক্তিতে কে যাবে সেটা নির্ধারণ করবে তার জাতীয় স্বার্থ এবং তার বার্গেনিং ক্যাপাসিটি এবং অন্যান্য যে তার আসলে সভরেন্টি কতটা ইন্ডিপেন্ডেন্ট থাকে সেই বিষয়ের উপরে। এখন আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী কেন নিতে চাইছে, এটার অর্থ এই নয় যে 5ই আগস্টের পরে ভারতের বার্গেনিং পাওয়ারটা একটু কমেছে। কারণ আগে যেভাবে বাংলাদেশের সরকারকে যেভাবে আমরা তো অনেকবার শুনেছি, এগুলো আমি আর রিপিট করতে চাই না, নিজেরাই তো বলেছে যে আমরা ভারতকে সব দিতে চাই, দিয়ে দিয়েছি, দিব। তো এই শব্দগুলো আগে ছিল, তার ফলে ভারতকে চিন্তা করতে হয় নাই। এখন সাউথ এশিয়ার মোটামুটি সবগুলো রাষ্ট্রই, আপনি মালদ্বীপ থেকে চলে গেলেন, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, সব রাষ্ট্রগুলি ভারতের সেই আধিপত্যবাদী রাজনীতি থেকে বের হয়ে আসছে কোনো না কোনোভাবেই, সবাই অলমোস্ট। পাকিস্তান তো আগেই আছে, সে থাকবে কোনো জায়গায় কোনো বিভিন্ন ফর্মেটে চ্যালেঞ্জ করে। তো এর ফলে ভারত কিন্তু এক ধরনের, বাংলাদেশটাই ভারতের হাতে ছিল, কিন্তু ভারত এক ধরনের, যেটা আমরা অনেক সময় বলতাম সার্কের কারণে ভারত কর্নার হয়ে যাচ্ছে। তো সব সার্কের অন্য সব সদস্য যদি এক হয়ে যায় তাহলে ভারত কিন্তু কর্নার হয়ে যায়। তো এই ফরম্যাটটাই কিন্তু এখন সার্ক ছাড়াও তৈরি হয়েছে এই জায়গায়। এইটা ভারতকে চিন্তিত করবে খুব সিরিয়াসলি। আর যেহেতু অনেকেই মনে করতে পারে যে মক্কা চুক্তির ফলে, আমি তো মনে করি শুধু ভারতে না, এটা ভারতের, আমাদের এখানে হয়তো আলোচনায় ভারত কেন্দ্রিক হচ্ছে বেশি, ভারতে না, ইরান, ইসরায়েল, ইভেন ইসরায়েলও থ্রেটে পড়বে মারাত্মক যদি মক্কা চুক্তি ফ্লারিশ করে। ইরান, ইসরায়েল, ইন্ডিয়া, এই 3টা দেশ মারাত্মকভাবে থ্রেটে পড়বে। আর চীন, আমার কাছে মনে হচ্ছে এটা যদি আরও ফ্লারিশ হয়, এক্সপান্ডেড হয়, তাহলে চীন হয়তো এটার মধ্যে অবজারভার হিসেবে ঢুকে পড়বে। অন্য আরও কয়েকটা দেশ হয়তো অবজারভার হিসেবে ঢুকবে, পর্যবেক্ষক, আমেরিকাও থাকবে পর্যবেক্ষক, কিন্তু চীনও ঢুকে যেতে পারে যদি আমেরিকার আপত্তি না থাকে। তো এটা এই ধরনের একটা ফরম্যাট আমার কাছে অনুমান 1 বছরের মধ্যে এই ধরনের একটা ফরম্যাট আমরা পাবো হয়তো। যেভাবেই পাই না কেন, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির ফলে নতুন এই চুক্তি, 5ই আগস্ট, নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরতে পারা, বাংলাদেশ তো যদি 12 তারিখ নির্বাচন করতে না পারতো তাহলে যে ভালনারেবিলিটি তৈরি হতো সেটা তো হয়নি। সুতরাং বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া চলে আসছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে করতে পেরেছে, অ্যাকসেপ্টেড, জনগণের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে, এই অবস্থায় গণতান্ত্রিক বাংলাদেশকে চ্যালেঞ্জ করা সবার পক্ষেই কঠিন। এইটাকে প্রায়োরিটি দিলে এখন যে জিও স্ট্র্যাটেজিক স্ট্রেইন তৈরি হয়েছে, কমপ্লেক্সিটিস তৈরি হয়েছে এবং আমেরিকার সাথে বাংলাদেশের সক্ষতা বেড়েছে আগের তুলনায়, আমেরিকা ইন্ডিয়ার উপর তার ডিপেন্ডেন্স বাংলাদেশ হচ্ছে সেটা অনেক জিরো লেভেলে চলে আসছে। এই সব কিছু মিলে ভারতকে এখন বাংলাদেশ নিয়ে ভাবতে হবে। আমি বলবো না এটা বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে গেছে, আমি বলবো যে ভারত বাংলাদেশকে কনসিডার করতে হয়, এই কারণে যে ভারতের পলিটিক্সটা বাংলাদেশ কেন্দ্রিক যেভাবে চলছিল 15 বছর, সেটা তো চালাতেই পারছে না, বরং এটা আরও একটু বাধাপ্রাপ্ত হয়েছে। এই বাধার জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি সে ভারত নিতে পারে এবং আলোচনার টেবিলে এনে কিছু বরফ গলাতে পারে, এতে ভারতেরই লাভ, বাংলাদেশেরও লাভ। আমি মনে করি আলোচনার মাধ্যমে সবারই লাভ হয় কম বেশি, কিন্তু তাই বলে যে বাংলাদেশ যে কোনো সার্বভৌমত্বের রিস্ক নিয়ে অথবা স্বাধীনতার রিস্ক নিয়ে অথবা 5ই আগস্টের যে স্পিরিট, এই রিস্ক নিয়ে যে বাংলাদেশের সরকার ওখানে যাবে সেটাও প্রত্যাশা করা ঠিক হবে না। সেই জায়গা থেকে এখন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ভারত যদি বাংলাদেশের 5ই আগস্টকে পলিটিক্যালি রেকটিফাই করে, মানে এটাকে ওই 5ই আগস্টের আগের ইস্যুগুলোকে সে অ্যাভয়েড করতে চায় রাজনৈতিকভাবে এবং এটাকে মেনে নেয় স্বাভাবিকভাবে, আবার 12 তারিখের নির্বাচনটা অলরেডি সে অ্যাকসেপ্ট করেছে, সেটাও যদি সে অ্যাকসেপ্ট যেভাবে করেছে সেটাকে যদি ওন করে, মানে ইন্টারন্যাশনাল যে ট্রিটির ওনারশিপ, যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে চলতে দিব, তাহলে আমার কাছে মনে হয় না এই প্রধানমন্ত্রীর সফর আটকে থাকবে। সুতরাং এটার সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু বাংলাদেশ তৈরি করে নাই। আজকে যে প্রবলেমটা তৈরি হয়েছে ভারতের সাথে, এটা বাংলাদেশে তৈরি করে না, এটা ভারতে তৈরি করেই 5ই আগস্টের শক্তি, আগের শক্তিকে অলরেডি এখনও অ্যাকসেপ্টেড উপায়ে রাখা। আর দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের সাথে যে স্বাভাবিক সম্পর্ক তৈরির জায়গাটা ভারতের পক্ষ থেকে কিন্তু অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে আছে। এগুলো যদি তুলে নেয়, আমার কাছে মনে হয় আগের অবস্থায় চলে আসে, প্রধানমন্ত্রীও ভারত সফরে যাবেন। জি, আকবর হোসেন, আমরা আলোচনা করছিলাম মক্কা চুক্তির বিষয় নিয়ে।
আমাদের কাজী মাহবুবুর রহমান, তিনি একেবারে এটাকে আরো ডিটেইল বললেন, বিশেষ করে এটা কি হতে পারে আর বড় আকারে মুসলিম নেটোর কথাও বলছিলেন। আপনার অভিজ্ঞতা কি বলে? না, আমি যতটুকু মানে লিটারেচার পড়ে যতটুকু বুঝলাম, দেখুন এই পুরো বিষয়টা নির্ভর করবে সৌদি ব্যাপারটাকে কীভাবে দেখতে যাচ্ছে। এখানে কিন্তু সৌদির ইন্টারেস্টটা হচ্ছে মেইন, কারণ পয়সা তো তাদের। টার্কি এখানে টেকনোলজি দিবে, পাকিস্তান বিং দ্য মুসলিম মানে নিউক্লিয়ার পাওয়ার হোল্ডার, একটা ব্যাপার আছে সেখানে। আপনার মনে থাকবে যে 2015 সালে সৌদি আরব ঠিক এরকম আরেকটা উদ্যোগ নিয়েছিল, যেটাকে তারা বলেছিল ইসলামিক মিলিটারি কোয়ালিশন 2015-তে। আলটিমেটলি ওইটা আর কিন্তু খুব বেশি দূর এগোয়নি। যেটা নেতৃত্ব দেওয়ার কথা ছিল পাকিস্তানের সাবেক আর্মি চিফ রাহেল শরীফ, শেষ পর্যন্ত ওইটা কিন্তু আর অগ্রসর হয়নি। এবং তখনও কিন্তু কথা উঠছিল যে বাংলাদেশ এটাতে যোগ দেবে কি না, এবং বাংলাদেশও তখন একটা মোটামুটি আগ্রহী ছিল সেই সময়ের মধ্যে। সৌদির সঙ্গে ব্যাপারটা, সৌদি এখন যেহেতু তার নিরাপত্তার ক্ষেত্রে এখন আমেরিকার সঙ্গে আর খুব বেশি রিলাই করতে পারছে না, মানে আমেরিকার সঙ্গে যে এটা তার সম্পর্ক ছেদ হবে ব্যাপারটা তা না, বাট আমেরিকাও চাচ্ছে যে ইরান যুদ্ধের এই যে পরিবর্তিত পরিস্থিতিতে সৌদি যদি নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য বা ওই অঞ্চলে কোনো একটা বিকল্প ফোর্স তৈরি করার মাধ্যমে সৌদি যদি নিজেদেরকে সেখানে প্রাসঙ্গিক করে রাখতে পারে, এটাতে আমেরিকা মাইন্ড করবে না, কোনো সমস্যা নেই। এখন এখানে যেহেতু আপনি দেখবেন যে একসময় টার্কি এবং সৌদি কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড বিরোধ ছিল, তাই না? মুসলিম ওয়ার্ল্ডের নেতৃত্বটা আইডিওলজিক্যালি কারা দেবে সেটা নিয়ে। কিন্তু এখন সৌদি এবং টার্কি, বিশেষ করে আপনার খেয়াল থাকবে যে জামাল খাশোগজির হত্যাকাণ্ডের পর কি অবস্থা দাঁড়িয়েছিল সৌদি এবং টার্কির মধ্যে। তো সেইখান থেকে তারা বেরিয়ে এসে এখন একটা তারা জোট করেছে। আর পাকিস্তানের সঙ্গে কিন্তু সৌদি আরবের সম্পর্ক মানে 5-6 দশক ধরে, এবং এটাও কথিত আছে যে সৌদি রয়্যাল ফ্যামিলিকে কিন্তু প্রোটেক্ট করে পাকিস্তানি সোলজাররা নানাভাবে, তারা ইন্টেলিজেন্স দিয়ে, ফিজিক্যালি সৌদি মানে পাকিস্তানি সোলজারদের সেখানে ঘাঁটি আছে। সো সৌদির সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা অন্যরকম। কিন্তু এখন বাংলাদেশ তো তাদের ইন্টারেস্টটাকে তারা এক্সপ্রেস করেছে যে আমরা ওপেন, আমরা যেতে চাই। প্রশ্ন হচ্ছে কি বাংলাদেশকে ফর্মালি কেউ অ্যাপ্রোচ করেছে? যদি করে থাকে সেটা একরকম, আর যদি না করে থাকে বাংলাদেশ তার আগ্রহটাকে প্রকাশ করে রাখলো। তবে যেটা ধারণা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি সৌদি সফরে যান, সেখানে হয়তো এটা আনুষ্ঠানিক প্রস্তাব আসতে পারে। এবং সৌদি আরব যদি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে রিকোয়েস্ট করে বা প্রস্তাব দেয়, বাংলাদেশের পক্ষে এটা ইগনোর করাটা খুব কঠিন, কারণ তাদের সঙ্গে বাংলাদেশের ইন্টারেস্ট হেভিলি ইনভলভ নানাভাবে। জ্বালানির ক্ষেত্রে সেটা আছে, আপনি জানেন যে বাংলাদেশের প্রায় 20 লক্ষের বেশি মানুষ সৌদি আরবে সেখানে কর্মরত আছে। আর একটা এখানে আরেকটা বাধ্যবাধকতা থাকে, সৌদি যখন নিজেকে বলে যে এটা আমরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য, ওইখানে আবার একটা ধর্মীয় কারেকশনও কাজ করে। বিশেষ করে মুসলিমদের যেসব হোলি সাইটস মক্কা মদিনা, এগুলোর তো কাস্টোডিয়ান সৌদি আরব, সৌদি রয়্যাল ফ্যামিলি। সো বাংলাদেশ সেখানে একটা অবধারিতভাবে একটা কম্পালশন তৈরি হয় আর কি। এখন ব্যাপার হচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশ এটাকে কিভাবে দেখবে। এখন মাহবুব ভাই একটা কথা উল্লেখ করছিলেন যে বাংলাদেশ তো অলরেডি ইউএন পিস কিপিং মিশনে বিভিন্ন জায়গায় তারা সোলজার দিচ্ছে। দুইটার ব্যাপারটা কিন্তু দুই রকম হবে। ইউএন পিস কিপিং মিশনে কিন্তু বাংলাদেশ সেখানে পিস মেনটেন করতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ কোনো অফেন্সিভ রোল প্লে করবে না। আর এই জোটটা যদি ফাংশন করে যেভাবে বলা হচ্ছে, আমার সন্দেহ আছে আদৌ ফাংশন করবে কিনা এভাবে, তাহলে করে সেখানে বাংলাদেশের রোলটা কিন্তু একটা অফেন্সিভ রোল বাংলাদেশকে প্লে করতে হবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশি সোলজার বা ইন্দোনেশিয়া বা পাকিস্তান তাদেরকে সৌদি আরব প্রেফার করবে। কিন্তু এখন যেই আলোচনাটা হচ্ছে বাংলাদেশ এখানে যোগ দিবে কি দিবে না, দেওয়া উচিত কি উচিত না, আমি মনে করি যদি এই ধরনের জোটে বাংলাদেশ যায়, তাহলে বাংলাদেশের সেখানে ক্ষতি কি, মানে ক্ষতিটা আমাদের কোথায় হবে, যেখানে এটা নিয়ে অনেক বেশি শাউট করছে ইন্ডিয়ান মিডিয়া। এবং আপনি দেখবেন যে গতকালকে একযোগে ইন্ডিয়া এবং ইসরায়েলি মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে ইরানকে অ্যাপ্রোচ করা হয়েছে এই জোটে যোগ দেওয়ার জন্য। এটার কিন্তু কোনো ফর্মাল কোনো আলোচনা কিন্তু কোথাও নাই, কিন্তু অলরেডি ইন্ডিয়া এবং ইসরায়েল তাদের মধ্যে যেহেতু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, প্যাক্ট আছে, তারা এই জোটটা নিয়ে ভীত হয়ে যাচ্ছে। কারণ ইসরায়েলের সবসময় একটা টেনশন থাকে যে আলটিমেটলি মুসলিম দেশগুলো যদি একজোট হয়ে যায়, এটা তাদের উপরে কোনো প্রভাব পড়বে কি না, এই টেনশন ইসরায়েলের সবসময় থাকে। এবং আপনি দেখবেন যে এই জোটটা যখন ফরমেশন করা হলো, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এটাকে ওয়েলকাম করছে।
তিনি এবং অনেকে ধরে নিচ্ছেন যে এটা মনে হয় আমেরিকা প্যাট্রোনাইজড একটা জোট হয়েছে, নট রিয়েলি। কিন্তু উনি এটাকে ওয়েলকাম করেছেন, কারণ এটা পরিবর্তিত পরিস্থিতি, ইরান ওয়ারের ফলে যে অবস্থা তৈরি হয়েছে। এখন ভারতের এখানে মাথা ব্যথাটা কোথায়, সেটা হচ্ছে মূল ব্যাপার। বাংলাদেশ কি কোথাও যাবে না, কোথাও জয়েন করবে না, শুধু ভারতের সঙ্গে থাকবে? মানে ভারতের একটা মাথা ব্যথার কারণ হচ্ছে যে, দেখুন, প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি যাবেন না এই আলোচনার বাইরে বলা হচ্ছে আমরা সবাই চাই ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ওয়ার্কিং, প্র্যাকটিক্যাল এবং একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকুক, তাই না? কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ভারত কি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বা যে তাদের যে ইন্টারেস্ট, ইকোনমিক অ্যান্ড বিজনেস ইন্টারেস্ট, এটাতে তারা হ্যাপি থাকবে, নাকি ভারত এর চাইতে বেশি কিছু চায়? আমার তো মনে হয় ভারত যেটা চায়, ভারত এটা বারবার প্রকাশ করেছে, ভারত বাংলাদেশে একটা পলিটিক্যাল কন্ট্রোল চায়। মানে শুধু বাণিজ্যিকভাবে লাভবান হওয়া, একটা উইন উইন সিচুয়েশন হওয়া, এটাতে ভারতের মন ভরবে না। কারণ ভারত চায় বাংলাদেশে কে ক্ষমতায় আসবে, কে যাবে, কে বিরোধী দল হবে, কে সরকার, কারণ ওইটা তো গত 17 বছর তারা প্র্যাকটিস করতে পেরেছে। এখন তারা চাচ্ছে যে সেই জায়গাটা তো তাদের এখন আর নাই আফটার 5th of August, কিন্তু ওইটাকে আবার কীভাবে রিভাইভ করা যায়, ওই চিন্তায় তারা আছে। ঠিক আছে, এটা তাদের চিন্তা, তারা থাকুক। এখন আপনি দেখেন ভারতের দৃষ্টিভঙ্গি, ভারত যদি বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ওন করতে, মানে আমি বলবো যে এটাকে তারা অ্যাকসেপ্ট করতে না পারে যে বাংলাদেশে একটা সিসমিক চেঞ্জ হয়েছে, তাই না? এটা আমাকে বলবো, ইট ওয়াজ এ জিওপলিটিক্যাল আর্থকোয়েক বাংলাদেশে যেটা হয়েছে এই 5th of August, তাই না? আপনি এই 5th of August একটা গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকারকে ভারত বারবার বলছে বাংলাদেশে ডানপন্থীদের, আমি শেষ করে দিচ্ছি, ডানপন্থীদের উত্থান, উগ্রপন্থা ইত্যাদি। অথচ এই ভারত দিল্লিতে তালিবানের ফরেন মিনিস্টারকে হোস্ট করছে এবং ভারত ঘোষণা দিয়েছে কাবুলে তারা পূর্ণাঙ্গ দূতাবাস চালু করবে। আপনি প্রতিনিয়ত ইসরায়েলের সঙ্গে মিলে তালিবানকে হোস্ট করছেন, আর বাংলাদেশের একটা গণ অভ্যুত্থানের সরকারকে আপনি বলছেন এরা জঙ্গি, এরা উগ্রপন্থী, এরা মিলিটেন্ট। তাহলে আপনি যদি এই ফ্রেম থেকে যদি ভারত বেরিয়ে আসতে না পারে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা কি হবে এটা ভারতকে নির্ধারণ করতে হবে, এটা বাংলাদেশের ব্যাপার না। মক্কা ডিফেন্স প্যাট নিয়ে আলোচনা করছিলাম। আবু রুশদ, একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, এই চুক্তি কি ভারত এবং ইসরায়েলকে কাছাকাছি আনছে কিনা? ভারত এবং ইসরায়েলের অবশ্যই কাছাকাছি আনছে। আপনি যদি এই যে আমি তো আগে বলছিলাম যে ভারতের যারা সিকিউরিটি অ্যানালিস্ট বা সাবেক জেনারেলরা যারা তাদের ডিফেন্স ডক্ট্রিনের সাথে জড়িত, যেমন একজনের কথাই আমি বলি, জেনারেল জিডি বক্সি, তাকে আপনারা হয়তো টেলিভিশনে ভারতীয় প্রায় দেখবেন, উনি আমার জার্নালেও লিখতেন। ওনার একটা রিসেন্ট পোস্ট আপনাদেরকে পড়ে শোনাই, যে উনি সেইখানে বলছেন ওনার পোস্টের মধ্যে যে এই চুক্তিটা নিয়ে তাদের যে আন্নাব যে অবস্থাটা, যে ভারতকে এটা টার্গেট করে করা হচ্ছে, তারা এটা বুঝছে এবং তারা বলছে যে ইসরায়েলকে এখানে আহ্বান জানাচ্ছে তাদের সাথে আসার জন্য, এবং বলছে যে তোমরা এই ইরান ছেড়ে দিয়ে পাকিস্তানের দিকে নজর দাও। উনি বলছেন এটা পুরোটা পড়তে গেলে সময় লাগবে, এবং উনি ইরানকেও আহ্বান জানাচ্ছেন যে তোমরাও ওইদিকে আসো, আমাদের বন্ধু, তার কারণ তোমরা আমাদেরকে চাবাহার পোর্ট দিয়েছিলে এবং আমাদেরকে কম দামে তেল দিতে। এ সমস্ত কথাবার্তা এই লোক লিখছেন। উনি একজন ম্যাড ক্যাপ না, হ্যাঁ, উনি একজন জ্ঞানী মানুষ। জেনারেল জিডি বাক্সি একজন ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। এখন আপনি ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক ইসরায়েল তৈরি হওয়ার পর থেকেই তৈরি হয়। ভারতের গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান, আপনার মোজাদের প্রধান, ভারতে জওহরলাল নেহরু থাকতেই 1951 সালে প্রথম ভারত সফর করেন। তারপরে 1965 সালের পাক ভারত যুদ্ধের সময় ভারতীয়দেরকে আপনার ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অন্যান্য বিষয়ে সেই সময়কার বেশ কিছু সফিস্টিকেটেড ইকুইপমেন্ট ভারতকে সরবরাহ করেছিল ইসরায়েল, মোজাদ। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় উনি একজন কূটনীতিবিদ, উনি হয়তো জানেন, মোহাম্মদ যিনি অ্যাম্বাসেডর জমির সাহেব, উনিও এটার সাক্ষী, যিনি লন্ডনে ছিলেন। 1971 সালের 28 এপ্রিল আপনার লন্ডনে ইসরায়েলি কূটনীতিবিদরা বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিল, যদিও এটা তদানীন্তন আমাদের স্বাধীন বাংলা সরকার এটাকে গ্রহণ করেননি। কিন্তু দেখেন ওরা কেন দিতে চেয়েছিল, এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় ওরা কিন্তু ভারতকে এই যে আমাদের সহায়তার জন্য বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং অন্যান্য জিনিস প্রদান করেন। এরপর থেকে যে সহযোগিতাগুলো চলছে সেগুলো হচ্ছে সামরিক টেকনোলজি, যেমন আপনার ভারতের যে আপনার এয়ার ডিফেন্স সিস্টেম একটা অংশ, ইসরায়েল থেকে আসা আপনার এই যে ড্রোন টেকনোলজির একটা ইসরায়েল থেকে আসা, এবং তাদের মধ্যে খুব ডিপ একটা লিয়াজও আছে। এবং পাকিস্তানের পারমাণবিক বোমা নিয়ে এটা তো আপনারা জানেন, এবং কথাগুলো মিথ্যা না যে তারা একসময় একটা উদ্যোগ নিয়েছিল যখন পাকিস্তানের কাহুটা পারমাণবিক প্রকল্পে যৌথ একটা আক্রমণ পরিচালনার জন্য, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র জানার পরে এই জিনিসটাকে তারা এটাকে করতে দেয়নি, মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব খাটিয়ে করতে দেয়নি।
তা এই জিনিসগুলো চলেই আসছে। আপনি ইরানের ক্ষেত্রে আপনি দেখবেন যে ভারতের সাথে ইরানের সম্পর্ক খুব ভালো থাকার পরেও, যেটা আগে বলছিলাম, যখন দেখলো যে ওখানে ইসরায়েল আক্রমণ করছে তখন কিন্তু ভারত চুপ হয়ে যায়, আর কোনো কথা বলেনি ইরানের পক্ষে, একটা টু শব্দও করেনি। এখন আবার এই যে এই চুক্তিটার কথা যখন আসছে তখন এরা আবার খুব দহরম মহরম শুরু করেছে। তার কারণ ভারতের এখন সিকিউরিটি কনসার্ন কিন্তু এই এলাকায় সবচেয়ে বেশি। আপনি আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, দক্ষিণ এশীয় অঞ্চল থেকে আপনার পাকিস্তানকে অনেক আগেই মেনাপ অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে, এটা একটা সিগনিফিক্যান্ট দিক। আপনার এই জায়গাটা সংকুচিত করা হচ্ছে এবং ভারতের বিভিন্ন জায়গায় যে সংকটগুলো চলছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে এই সংকটগুলো দিন দিন বাড়ছে। যে কথাগুলো আমাদের দেশে অনেকটা বলা হয় যে আমাদের সীমান্তবর্তী এলাকায় খ্রিস্টান রাষ্ট্র তৈরির একটা কথা, এগুলো হচ্ছে কথার কথা বলা হয়, হাইপ তৈরি করা হয়, এগুলো হচ্ছে ওই সেই আগেকার যুগের হাইপ। কিন্তু রিসেন্টলি যেটা হচ্ছে, ভারত মায়ানমারের সেনাবাহিনীকেও ওই জায়গায় কিছু বাফার দিচ্ছে আপনার লঞ্চিং প্যাড হিসাবে, যাতে মানে যে স্বাধীনতাকামী গেরিলারা আছে চীন প্রদেশে মায়ানমারে, সেখানে মানে ব্যবস্থা নেওয়ার জন্য। এখন এই সমগ্র বিষয়গুলো নিয়ে আপনি যদি দেখেন যে এই ইসরায়েলের সাথে ভারতের সখ্যতাটা আরও বাড়ার চেষ্টা করবে, কিন্তু ইসরায়েলও এখন দুর্বল হয়ে গেছে। ইসরায়েলের মূল জিনিস কি ছিল, তাদের যে মানে টেকনোলজি, মানে সেটার মধ্যে ছিল এআই এবং স্টার্ট আপ, এই দুটাতে ইসরায়েল বিখ্যাত ছিল পৃথিবীতে। আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, প্রায় 90% এই সমস্ত মানে তাদের স্টার্ট আপ এবং এআই রিলেটেড জিনিসগুলো ইসরায়েল থেকে কিন্তু তাদের সরিয়ে নিয়েছে। কেন? ওই এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের উপরে অব্যাহতভাবে হুমকি আছে। আমেরিকা না থাকলে ওই রাষ্ট্র কোনোভাবেই সার্ভাইভ করার কথা নয়, এবং আমেরিকাকে বারবার দেখা গেছে যে তার সর্বশক্তি নিয়োগ করতে হয় একটি ছোট রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য। তো আমেরিকা হয়তো ফেড আপ ওই কারণে, যে তারা এখন দেখেন গাজা চুক্তির মধ্যে যেতে চাচ্ছে, যে এই মুসলিম দেশগুলোকে বলছে, টার্কি, সৌদি আরব, মিশর, পাকিস্তান, এদেরকে বলছে যে গাজার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, আব্রাহাম অ্যাকর্ডের কথা বলছে। এখন এই রিসেন্ট খবর হচ্ছে টার্কির আপনার সিরিয়ার একটা সামরিক ঘাঁটিতে টার্কিকে মানে অবস্থান নিবে, সেই ঘাঁটিটাই রক্ষণাবেক্ষণ বা থাকার জন্য। এটা নিয়ে ইসরায়েল খুব রিয়াকশন দেখিয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এটা কঠোর ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছেন, বিশেষ করে তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তো এই যে সমগ্র জিনিসগুলো জটিল থেকে জটিলতর হচ্ছে, এই জিনিসগুলো ভারতকে তো আননাপ করবেই। আপনি তার কিন্তু যে বন্ধু, যে প্রতিম যে রাষ্ট্রগুলো, আপনি তার যে মানে আপনার এক হচ্ছে টেকনোলজি সোর্স বলেন বা আপনার মিলিটারি ইকুইপমেন্ট সোর্স, এগুলো কমে যাচ্ছে। রাশিয়া তাকে এখন আর টিকিয়ে রাখতে পারবে না, কারণ রাশিয়া নিজেই এখন তার সোলজার পাচ্ছে না, তার বিভিন্ন জিনিস মানে দুর্বল হয়ে যাচ্ছে। তো রাশিয়ার কাছ থেকে সেই রেলস চুক্তি করার পরেও সে ভরসা করতে পারবে না। তাহলে তার এই সমস্ত জিনিসের টেকনোলজিক্যাল যে জিনিসগুলো আছে, সেইগুলো জিনিস মানে মিলিটারি হার্ডওয়্যার সে কোথা থেকে পাবে? এই কারণে হয়তো চেষ্টা করবে ইসরায়েলের সাথে। কিন্তু আমি এই দুটোকেই মনে করি ক্ষয়িষ্ণু শক্তি। ভারত আর আগের সেই ভারত নেই। বাংলাদেশে যদি কেউ মনে করে যে যেটা ওই ভাই মানে আকবর ভাই বলছিলেন, বা যে 5ই আগস্টের আগের ভারত বাংলাদেশে যে প্রভাব বিস্তার করতো, যেমন ধরুন আমি একটা মানে একটা কোট বলি, সেই কোটটা কিন্তু আপনার বলেছিলেন শ্রীকান্ত মহাপাত্র, ভারতের একজন নামকরা সিকিউরিটি অ্যানালিস্ট। উনি ওদের স্ট্র্যাটেজিক অ্যানালিসিসে পত্রিকায় উনি বলছিলেন যে ঢাকায় অর্থাৎ বাংলাদেশে কেবলমাত্র একটি বন্ধুপ্রতিম সরকারি ভারতের নিরাপত্তার সংবেদনশীল প্রসঙ্গ অনুধাবন করতে পারবে, এবং এরকম আরও অসংখ্য জিনিস আছে যে তারা বাংলাদেশে আপনার অন্য কাউকে চায় না। যেমন আরেকটা জায়গায় বলা হচ্ছে, এটাও বলছে ভবানী সেনগুপ্ত ইন্ডিয়া ডক্ট্রিনে একটা প্রবন্ধে, উনি বলছেন সোজা কথায় ভারত এ এলাকার কোনো দেশের ভারত বিরোধী কোনো দেশের সাথে সখ্যতা কোনোভাবেই মেনে নেবে না। তাই দক্ষিণ এশিয়ার কোনো দেশ যেন ভুলে এ ধরনের কোনো চিন্তা না করে। এই কোডগুলো হচ্ছে 90s-এর, 90 দশকের, 80 দশকের তাদের অ্যারোগেন্সের প্রমাণ। এখন সেই অ্যারোগেন্সের আর কোনো মূল্য নেই বাংলাদেশে, আশেপাশের দেশেও নেই। ওদেরকে বুঝতে হবে ভারতকে যে সেই মানে আগের সেই জমানা নেই যে তারা সবার উপরে চোখ রাঙাবে। এই চুক্তিটা নিয়ে যেই বিষয়টা হয় যে বাংলাদেশ আসলে চুক্তিতে যাবে কি না যাবে, তার থেকে বড় বিষয় হলে বাংলাদেশের আরও অপশন আছে সিকিউরিটি ছত্রছায়া নেয়ার। বাংলাদেশের সাথে এখনও বন্ধুত্ব করার অনেক দেশ আছে চুক্তির বাইরেও। আপনার আমাদের চীন আছে, আমাদের আমেরিকা আছে। আমেরিকা আমাদের সাথে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে আকসা এবং জিসুমিয়া স্বাক্ষর করার জন্য, আমাদেরকে সামরিক অস্ত্র দেওয়ার জন্য, আমাদেরকে নিরাপত্তা ছত্রছায়া দেওয়ার জন্য। এবং এই কারণে আমরা লক্ষ্য করি যে কিছু কিছু সংবাদ মিডিয়া এবং বিভিন্ন জায়গায় শুধুমাত্র এই কথাগুলো আসলেই দেশ বিক্রি হওয়ার সুরটা ওঠে, তার কারণ যাতে আমরা সিকিউরিটি আমব্রেলাটা না পাই। হ্যাঁ, এছাড়া আমাদেরকে ইন্দোনেশিয়াও কাছে টানার চেষ্টা করে, আমাদেরকে অন্যান্য দেশও আছে আমাদেরকে আলাদাভাবে আমাদের সাথে সখ্যতা করার। আমরা তুরস্কের সাথে সামরিক ইকুইপমেন্ট আনার চেষ্টা করছি। তো সুতরাং এখনকে ভারতকে ওই আগের মতো চিন্তা করলে হবে না। এখানে এসে সেই বিনা স্বীকৃতির সেই অ্যারোগেন্স দেখালে চলবে না বাংলাদেশকে। আমি নিজে দেখেছিলাম একটা সেমিনারে
হ্যাঁ, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটে মানে যখন বিনা সিকরি এখানে হাই কমিশনার ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন মোর্শেদ খান, আমার অ্যাসাইনমেন্ট ছিল, আমি তখন ডিপ্লোম্যাটিক বিট করতাম। উনি একটু অ্যারোগেন্স দেখাতে গিয়েছিলেন, সেদিন পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান সেই অ্যারোগেন্স ভেঙে দিয়েছিলেন। হয়তো বিএনপিকে এর জন্য তারপরে ভারত কিছু খেসারত দিয়েছে বিএনপি, বাট এখনও যদি বিনা সিকরি মনে করেন যে বাংলাদেশের ওই অবস্থা আছে, তো ওনারা ভুল করবেন। ইসরায়েলকে ডেকে আনেও কোনো লাভ হবে না। ওনারা এখন সাইড লাইনে বসে থাকতে হবে, সাইড লাইনে বসে বসে দেখতে হবে যে কে কী করছে। আপনারা যেভাবেই বিশ্লেষণ করতে পারেন 50, 60, 70, 80 দশকের 90 দশকের তত্ত্ব এখন কাজ করবে না। দেয়ার আর মেনি অপশনস ওপেন। আপনি বাংলাদেশে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা শুধু যে আপনার রাজনৈতিক পরিবর্তন তা না, এটা একটা কৌশলগত পরিবর্তন। এইখানে শ্রীলঙ্কাতে এইরকম ঘটনা ঘটেছে, নেপালে এ ধরনের ঘটনা ঘটেছে, ভারতের আপনি মনে করেছেন ককরোচ জনতা পার্টি, এটা ঘটনা ঘটার 1 মাস আগে কেউ জানতো যে এরকম ঘটনা ঘটবে? তাদের যে সামাজিক রাজনৈতিক যে আপনার সংরক্ষণবাদ যে ভারতে তৈরি হয়েছিল, সেই ধারণাগুলোকে এই ছেলেপেলেগুলো ভেঙে দিয়েছে। তো তাদেরকেও নীতি নির্ধারকদেরকেও বুঝতে হবে যে তাদের কিন্তু ওই ধরনের যে একটা মনোভাব যে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার, সেটা নেই। এখন আজকে রাইট অ্যাট দিস মোমেন্ট অজিত দোভাল, ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা, উনি চীনে কেন? যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে ছিলেন তখন উনি চীনে ছিলেন, ওই সময় উনি চীন সফর করেছেন। এত ঘন ঘন উনি চীনে সফর করছেন কেন? তার কারণ তাদের নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে, তারা পাগল হয়ে যাচ্ছে। আপনার অরুণাচলের ওইখানে দেখেন, বর্ডারগুলো দেখেন কি পরিমাণ মানে চীনা সৈন্য সমাবেশ হচ্ছে। এটা 71 সাল তো নয় যে ওখানে চীনাদের সেই সক্ষমতা নাই, যেটার জন্য ভারত আপনার রাশিয়ার সাথে চুক্তি করেছিল পূর্ব পাকিস্তানে আক্রমণ করার জন্য, যে চীনারা বরফের ওইখান দিয়ে আসতে পারবে না। চীন এবং রাশিয়ান সীমান্তে 40 ডিভিশন সৈন্য মোতায়েন করেছিল রাশিয়া, সুতরাং চীন পাকিস্তানের সহযোগিতায় আসতে পারেনি, আর ওইটা বরফ আচ্ছাদিত ছিল। বাট এটা 71 সাল না, এটা 2026 সাল। ভারত এই কথাটা ভুলে যায়। তারা ওই একই বিবেচনায় বাংলাদেশকে দেখার চেষ্টা করে। বাংলাদেশ এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের সন্তান। হ্যাঁ, তো যার বাবা বাংলাদেশকে স্বাধীন করতে পারে, তার সন্তান বা তার অনুসারীরাও বাংলাদেশকে স্বাধীন রাখতে পারে। এবং বাংলাদেশের অন্য মানুষরাও যারা স্বাধীনতায় বিশ্বাস করে, তারা ওই ভারত আর ইসরায়েল কোন দিকে গেল তা নিয়ে আর চিন্তা করবে না। জি, নাসির ফেরদৌস, আমরা ভারত প্রসঙ্গেই আলোচনা করছিলাম। আমাদের যে স্বার্থের বিষয়গুলো রয়েছে, বিশেষ করে এই ডিসেম্বরে তো গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, একই সঙ্গে আমরা সীমান্ত হত্যা বন্ধের কথা বলছি, আমরা বাণিজ্য বৈষম্য দূরের কথা বলছি, তাহলে এগুলি আমরা নেগোসিয়েটটা কীভাবে করব, কোন প্রক্রিয়ায় করব? দেখুন, আমি একদম ওনার সাথে একমত যে যে ভারত ছিল, সেই ভারত কিন্তু মানে এই গত বছরের আগে 24শে অগস্টে যে ভারত ছিল, সেই ভারত কিন্তু এখন আর নাই। সুতরাং ভারত এখন আস্তে আস্তে নমনীয় একটা পর্যায়ে আসতেই হবে। বিনা সিকরি কী বলল বা আর কে পিনাক ভট্টাচার্য কী বলল, এগুলো কিন্তু মেইন ইস্যু না। এরা তো সাইডলাইনে কথা বলছে কেন? কারণ ওরা ভীত, সন্ত্রস্ত। আমাদের এখানে যা ঘটেছে, তারপর ওইখানে যেটা ককরোচ জনতা পার্টি যেটা করেছে, এটা তো তারা সামাল দিতে পেরেছে কি করে? মেনে নিয়ে, হেরে গিয়ে তারপরে তারা সামাল দিয়েছে। এইটা তারা ভীত যে এটা যদি সমগ্র ভারতে যদি এরকম কিছু হয়, তাহলে আজকের ভারত অখণ্ড ভারত থাকবে না। এটা আজ হোক, কাল হোক, বছর 10 হোক, তারপরে কিন্তু ভারত খণ্ডিত হবে যদি তারা কন্ট্রোল না করতে পারে এটাকে। তো সুতরাং ভারতকে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং ভারতকে ভয় পেয়ে আমাদের মক্কা চুক্তিতে যাওয়ারও কোনো দরকার নেই। এইটাই হলো আমার মূল কথা, যে মক্কা চুক্তিতে যে আমাদের কোনো খুব একটা বড় লাভ হবে তা না, কারণ আমরা ওই অঞ্চলে নাই। আমরা তো আছি এই অঞ্চলে বসে, এই অঞ্চল থেকে আমরা আমাদের চিন্তা করতে হবে। আমাদের যেসব দেশের সাথে সম্পর্ক সুদৃঢ় করা দরকার আমি মনে করি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে তো চীনের সাথে আছে এই সম্পর্ক সবসময় ভালো, এখনও ভালো আছে, আরও ভবিষ্যতে আরও ভালো হবে বলে বিশ্বাস করি। এবং আসিয়ান দেশগুলোর সাথে যদি আমরা যেই চুক্তি, মক্কা চুক্তির কথা বলা হয়েছে, এরকম চুক্তি যদি একটা চুক্তি আসিয়ান করতো এই অঞ্চলের জন্য, তাহলে সেই রকম একটা চুক্তি করতে পারলে তবে আমরা লাভবান হতো। আর এই ডিস্টেন্স কিন্তু ম্যাটার করে।
এখান থেকে আপনার পুরা ভারত ক্রস করে, পাকিস্তান ক্রস করে, তারপর টার্কি আর সৌদি আরব, আপনার এরিয়াল ডিস্টেন্সটা চিন্তা না করে ফিজিক্যাল ডিস্টেন্স। আপনি যেভাবে বলছেন চুক্তি হওয়ার আগেই তো তারা নানা ধরনের চিন্তা করছে। এখানে ভারতীয় প্রধানমন্ত্রীকে নেতানিয়াহু ফোন করেছে, বাংলাদেশ বিষয়ে কনসার্নের কথা বলা হচ্ছে। তাহলে কে ফোন করেছে? নেতানিয়াহু। হ্যাঁ, হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে এই হ্যাঁ, বিষয়ে, চুক্তির বিষয়ে কথা হচ্ছে না। আপনি বলছেন যে এত ডিস্টেন্স কি এই এখনকার সময় কোনো ইয়ে করে, মানে কোনো ম্যাটার করে? না, নেতানিয়াহু আর ভারতের সাথে যে সম্পর্ক সেটা আজকের না, সেটা বহুদিনের পুরনো সম্পর্ক। এবং এইটা তারা ভীত হচ্ছে যে বাংলাদেশ যদি, কিন্তু বাংলাদেশ, টার্কি একটা নিউক্লিয়ার কান্ট্রি, পাকিস্তান একটা নিউক্লিয়ার কান্ট্রি, দুটোই তো নিউক্লিয়ার। এখন সেখানে বাংলাদেশ যদি সম্পৃক্ত হয়, তাতেও কি এই মক্কা চুক্তির কোনো ডিফারেন্স হবে না। যেটা হবে যে মুসলমানরা এক হয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখতে পাচ্ছে নেতানিয়াহু, যেটাও তার ঘাড়ের উপরে। কিন্তু ভারতের জন্য আমরা অন্যভাবে, মানে ভারত আমাদেরকে নিয়ে অন্যভাবে কনসার্ন। যদি বাংলাদেশ সত্যিকারের উন্নতি করতে পারে, এই সরকার যদি সত্যিকারের উন্নতি করতে পারে, যে আগের সরকারগুলো যা করেছে তার থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে ভারতের জন্য অনেক বড় কনসার্ন। এবং এই কথাগুলোই তো কি নাম এনার মহিলা, বিনা স্বীকৃতি এই কথাগুলোই বলেছেন, যে ওই অঞ্চলে আমরা তাদের শান্তি বিনষ্ট করব, আর আরেকটা কি জানি বলেছেন, এই ধরনের কথাবার্তা বলেছেন। উনি খুব ডিরোগেটরি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। হ্যাঁ, খুব বিশ্রী ল্যাঙ্গুয়েজ, এবং এটা প্রথম না, খুব অ্যারোগ্যান্ট। এবং এইটা উনি মনে করছেন, উনি কিন্তু এখনো মনে করছেন এটা শেখ হাসিনার দেশ। তারা যে কথাবার্তা বলছে সেটা একেবারে ওইভাবে যে শেখ হাসিনার ইয়েতে আছেন, শেখ হাসিনা ফিরে আসবেন, এই দেশকে আবার উনি ইয়ে করবেন, এইটা আমি 10-15 বছরের মধ্যে আসার কোনো সম্ভাবনা দেখি না। আর 10-15 বছর পরে কে কোথায় থাকবো সেটা একটা বিষয়। কিন্তু সুতরাং এই ভারতের সাথে আমাদের থাকতে হবে, সুতরাং ভারতের সাথে আমাদের চুক্তি করতে হবে, পানির জন্য চুক্তি করতে হবে, সেজন্য আমাদের চীনকে দরকার, সেজন্য আমাদের আসিয়ানকে দরকার। এদের সাথে আমরা বরঞ্চ সম্পর্কটা গাঢ় করার চেষ্টা করি, অন্যদিকে না গিয়ে। জি, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনিও কি আমাদের নাসিম ফেরদৌসের সাথে একমত কিনা, অন্যদিকে না গিয়ে আমাদের আসিয়ানে অথবা অন্যান্য যে কথাগুলো বলছিলেন সেদিকে মনোযোগটা বেশি দেওয়া উচিত? এই আপনাকে ধন্যবাদ, আপা চমৎকারে বলছিলেন আলোচনাগুলো। এই ব্যাপারে তো আমরা আসলে এই উদ্যোগ অনেকবার নিয়েছি। আপনি জানেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন লোক ইস্ট পলিসি, পূর্বনীতি, এই ব্যাপারটা আপনার মনে পড়ে কিনা দেখেন, খুব সিরিয়াসলি আমরা কিন্তু এগুলো আলাপ করেছি এবং অনেক কাজ হয়েছে, এইদিকে অনেক সরকারি ট্যুর হয়েছে। পরবর্তীতে আবার এটা সেভাবে 2006-এর পরে আর এগোয়নি। আমরা কিন্তু এই চেষ্টাও করেছিলাম আসিয়ানের মাধ্যমে আমরা এই অঞ্চলে যুক্ত হতে পারি কিনা। আসিয়ানের যে ফরম্যাট, সেই ফরম্যাটে কিন্তু আমাদেরকে ইনক্লুড করে না। তো সব কিছু মিলে এইভাবে কোনো জোটভুক্ত হয়ে পূর্ব অঞ্চলে যাওয়া, দক্ষিণ পূর্ব এশিয়া যাওয়া মনে হচ্ছে না, কারণ ওরা তো অলরেডি আসিয়ান কমিউনিটি ঢুকে পড়েছে। 2026-এর মধ্যে আসিয়ান কমিউনিটি শেষ হওয়ার কথা, তাদের টার্গেট আছে। তো আসিয়ান যে ফরম্যাটে এগিয়েছে মিয়ানমার ছাড়া, সেই ফরম্যাটে কিন্তু আবার আমাদেরকে এগোনো বা আমাদেরকে নিয়ে পথ চলা আমাদের পক্ষে কঠিন। সেখানে আবার কালচারালি অন্যান্য অনেক বিষয় কিন্তু ওদের মধ্যে আসলে এক ধরনের এগ্রিমেন্টও আছে। তো এই সব কিছুতে মিলে আমার কাছে মনে হয় না আমরা আসলে যেগুলো আমরা অলরেডি চেষ্টা করে করতে পারি নাই, সেগুলোতে যাওয়া যাবে। আমাদেরকে সেগুলোর সাথে আমাদের কানেকশন রাখতে হবে। আমরা কন্টিনিউ করব সম্পর্ক এবং আমরা আরও সম্পর্ক এগিয়ে নিয়ে যাব, এটা তো স্বাভাবিক। কিন্তু এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো নতুন ফরম্যাটগুলোতে কীভাবে কাজ করা যায় কি না, নতুন নতুন যে ডাইমেনশনগুলো আসছে সেই ডাইমেনশনগুলো, বিশেষ করে যে মক্কা চুক্তির কথা যেটা হলো, সেখানে কীভাবে কাজ করা যায়, আদৌ আমাদের ফিজিবিলিটি আছে কি না কাজ করার মতো, তাদের সাথে এঙ্গেজ হওয়ার মতো। এটাতে একটা চুক্তিতে কিন্তু একটা ধারা আছে যে কোনো দেশে চাইলে মক্কা চুক্তিতে অংশ নিতে পারে, এরকম একটা লাস্ট ধারাটা কিন্তু এরকম। সো এটা কিন্তু আপনারা প্রথম যেটা বলছেন, হ্যাঁ, যে কোনো দেশ লাস্টের ধারা এরকম যে এটা এই চুক্তিতে আসতে পারে। মালয়েশিয়াকে মনে হয় একটা আহ্বান জানানো হয়েছে। এমনি হয়তো আমি এইটা জানি না কাউকে ফর্মালি আহ্বান করেছে, কিন্তু এটা ওপেন, চুক্তিটা ওপেন।
অন্যরা আসতে পারে, এটাই লেখা আছে লাস্টে। এখন বাংলাদেশকে আহ্বান জানানো লাগবে না, মানে এই কথাটা আসছিল একবার যে তাদেরকে ইনভাইট করেছে কিনা। বাংলাদেশকে ইনভাইট করা দরকার, কারণ এটা তো ওপেন আছে, যে কেউ আগ্রহ দেখাতে পারে যাওয়ার জন্য। আপনি জানেন ইভেন আমাদের সার্কেরও কিন্তু অবজারভার কান্ট্রি হলো আমেরিকা, অবজারভার কান্ট্রি রাশিয়া, পর্যবেক্ষক কান্ট্রি চীন, পর্যবেক্ষক কান্ট্রি, মানে সার্কের এই দুর্বল ফরম্যাটেও কিন্তু এরা সবাই ঢুকেছে। তো আমি সেই জায়গা থেকে বলেছি যে আঞ্চলিক সংস্থাগুলো যেভাবে ডেভেলপ করেছে, সেখানে আমেরিকার একটা প্রচ্ছন্ন সহায়তা ছিল ন্যাটো ডেভেলপমেন্টে। ইউ অনেকেই বলে ইউ কেন তৈরি হয়েছে, ইউ কেন সাকসেসফুল, এবং এটা নিয়ে কিন্তু একাডেমিক ডিবেট, সিরিয়াস ডিবেট, মানে একাডেমিক ডিসকোর্স, যে ইউ প্রতিষ্ঠিত হয়েছে এবং সাকসেসফুল হয়েছে, অন্যরা কেউই সাকসেসফুল হতে পারেনি। শুধুমাত্র আঞ্চলিক সংস্থা হিসেবে ইউ সাকসেসফুল হয়েছে। এর প্রধান কারণ হলো আমেরিকান সাপোর্ট, রাশিয়ার অ্যাগ্রেশন থেকে ইউরোপিয়ান মুক্ত দেশগুলোকে রক্ষা করা। সো সেই জায়গা থেকে যদি রিজনাল গ্লোবাল পাওয়ার, যদি আমার তো মনে হয় এইরকমভাবে তিনটা দেশ একত্রিত হওয়ার কথা না, সৌদি আরব, পাকিস্তান হলো, আর তুরস্ক হওয়ার কথা না। যদি তুরস্ক যেহেতু অ্যাগ্রি করেছে এবং এটা যদি কন্টিনিউ করে, আমি জানি না কন্টিনিউ করবে কিনা, কন্টিনিউ করবে, কারণ হলো অ্যাগ্রি হওয়ার পিছনেই ইভেন এরদোগানের ভবিষ্যতের সামনে কিন্তু অনেক এর উপরে নির্ভরশীল। কারণ এরদোগান অলরেডি 2বার প্রাইম মিনিস্টার, অলরেডি 2বার অলমোস্ট 2বারের প্রেসিডেন্টের মতো শেষের দিকে, 2বার না একবার, 2বার। তো এরদোগান কিন্তু প্রায় 4 টার্ম ছিল ক্ষমতায়। এখন এরদোগানও এই সময়ের মধ্যে যে সকল কাজগুলো করেছে, এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে পশ্চিমা দেশগুলোতে। এই সময় বিরোধী দলের উপরে কি, যদিও নির্বাচনগুলো ফেয়ার হয়েছে, কিন্তু নির্বাচন ফেয়ার হওয়ার আগে বিরোধী দল নিয়ে কিন্তু নানান প্রশ্ন আছে, সেকুলারিজম ফোর্স নিয়ে নানান প্রশ্ন আছে এরদোগানের ব্যাপারে। তো এই সব কিছু মিলে এরদোগানও কিন্তু শেষের দিকে রাজনীতির শেষ পর্যায়ে আসছে। এখন পশ্চিমারা এরদোগানের ইস্যুতে, আপনি জানেন আমাদের মতো দেশগুলোতে কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি, দেশ, এই ইস্যুতেই শুধুমাত্র ইন্টারন্যাশনাল পলিটিক্স হয় না, ফিগার ইস্যুতেও হয়, ফিগার ইস্যুতেও কিন্তু হয়। আপনার এখানেও কিন্তু 5ই আগস্টের পেছনে কিন্তু দেশ, দলের চেয়েও ব্যক্তি, মানে একটা বড় ইস্যু ছিল সবার কাছে, কারণ ব্যক্তি বারবার এই পশ্চিমা শক্তিকে যেভাবে নাকচ করছিল, এটা খুব ওপেনলি, সেটাও তো আমাদের পররাষ্ট্রনীতির সাথে যায় না। তো এরদোগানও কিন্তু পশ্চিমা শক্তি নিয়ে নানান অবজারভেশন আছে। তারপরেও যে এরদোগান এই লাইনে এসেছে এবং এটা থাকছে, এখানে আমার কাছে মনে হয় স্টিল এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির, সুপার কমিউনিটির বা হেজমনিক কমিউনিটির এঙ্গেজমেন্ট আছে। সেই এঙ্গেজমেন্টটা কন্টিনিউ করবে, কারণ হলো এই এঙ্গেজমেন্ট ছাড়া বৈশ্বিক যে ইমব্যালেন্স তৈরি হয়েছে, বিশেষ করে ইরান যুদ্ধের পরে তো ইমব্যালেন্সটা মারাত্মক আকার ধারণ করেছে। এখন যদি আপনি তেলের লাইন কন্টিনিউ করা না যায়, বৈশ্বিকভাবে যে অস্থিরতা দেখাচ্ছে প্রতিদিন একবার, এই অস্থিরতা অব্যাহত রাখা যাবে না। অলরেডি 6 মাস পৃথিবী বহন করতে পারছে না। তো এইটা যদি আবার ইরান শুরু করে, কারণ ইরানের এক্সিস্টেন্সের জন্য ইরান বারবার এটা শুরু করবে, আর ইরানকে এম্বার্গো উঠানো, ইরানকে ওখানে স্পেস দেওয়া মধ্যপ্রাচ্যে, তাহলে সৌদি আরব, মানে আমেরিকার প্রধান মিত্র একসাথে যেমন ইসরায়েল, ঠিক একই সাথে সৌদি আরবও। সুতরাং 2 মিত্রই কিন্তু মারাত্মক থ্রেটে পড়ে যায়। আবার প্যান মিডল ইস্ট কেন্দ্রিক ইরানের অনেকগুলো প্রক্সি ফোর্স দাঁড়িয়ে গেছে। সেই প্রক্সি ফোর্সগুলো দিন দিন বড় হচ্ছে, অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। সো ইরানের মধ্যে শুধু সীমিত নয়, ইরান কিন্তু ইন্ডিয়া যেমন এই অঞ্চলগুলোতে নানানভাবে তার নানান ফোর্স থাকে, ইরানেরও সব দেশে তার ফোর্স আছে। তো এই যে ইরানের যে নতুন বিকাশ এবং হরমুজের ক্ষেত্রে যে অবস্থান সে দেখালো, এবং এই সাম্প্রতিক সময়ের যুদ্ধ তার যে পারফরমেন্স, এই সব কিছু মিলে বিকল্প জোট, এটাকে আমরা বলি ব্যালেন্স অফ টেরর। এখন ব্যালেন্স অফ মানে পাওয়ার হচ্ছে না, এবার ব্যালেন্স অফ টেরর হচ্ছে, যে আপনি একটা শক্তি তৈরি করেছেন, আমি আরেকটা শক্তি তৈরি করছি, শক্তি কাটাকাটি। এখন ব্যালেন্স অফ টেরর তৈরি হচ্ছে, এটা সন্ত্রাসের ভারসাম্য আমরাকে বলি। তো এই সন্ত্রাসের ভারসাম্য, যে আমরা ইরান, তুমি শক্তি দেখাচ্ছ, তোমার প্রযুক্তি দেখো, তুরস্কেরও আধুনিক শক্তি আছে, টেকনোলজিক্যাল, এবং তাদেরও একটা মোবাইল বা অন্য কিছু তোমার চেয়ে বেশি শক্তি আছে। সেই জায়গায় ইরানকে পেছানে ফেলতে হলে এই চুক্তির ফ্লারিশমেন্ট ছাড়া আর কোনো উপায় না। আর এই চুক্তি যদি বসে পড়ে, চুক্তি যদি এনাক্ট না হয়, এটা যদি কাজ করতে না পারে, ফাংশন করতে না পারে, ইরানের উত্থান আরও অনেক বাড়বে। আর এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই মধ্যপ্রাচ্য থেকে পিছিয়ে পড়তে হবে, শুধু ইসরায়েলকে নয়। সুতরাং এই চুক্তির ভবিষ্যৎ বা এই ধরনের কোনো ফরম্যাট যদি এইটাও ডিসফাংশন করে, এই ধরনের কোনো ভবিষ্যৎ ফরম্যাট ছাড়া মধ্যপ্রাচ্যে সৌদি আরব, আমেরিকা, তাদের অস্তিত্বের চ্যালেঞ্জ রয়েই যাবে, বিশেষ করে সৌদি আরবের। আর সৌদি আরবকে রক্ষা করার দায় আমেরিকার আছে। এটা শুধুমাত্র ইরানের পার্সপেক্টিভে না, আর অনেকগুলো পার্সপেক্টিভে, কারণ ওখানে আবার আঞ্চলিক যে শক্তির ভারসাম্য, সেটাও নষ্ট হয়ে যাবে সৌদি আরব সরকার দুর্বল হয়ে গেলে। এই সব কিছু মিলে আবার মুসলমানদের কাছেও একটা ডিফারেন্ট ইমেজ তৈরি হবে। সব কিছু মিলিয়ে আমি যে কোনো প্রক্রিয়ায় এই মক্কা চুক্তি হিসাবে দেখি না।
আমি মনে করি একটা ফরম্যাট দাঁড়িয়েছে, এটা যে কোনো একটা ফরম্যাটে পরিবর্তিত হতে পারে। এইটাই এখন ওই যে ফ্রান্সিস ফুকা বলছে লাস্ট এন্ড অফ হিস্ট্রি গণতন্ত্র, যদি এটা শেষ পর্যন্ত কাজ করে না, হয়তো আমার কথাটাও কাজ করবে না, কিন্তু এই ফরম্যাট বিশ্বকে পথ দেখাবে নিশ্চিত। আকবর হোসেন, এই চুক্তিটা এটা কি মানে শুধুমাত্রই সাময়িক ক্ষেত্রে মানে সামরিক ক্ষেত্রে তারা কার্যকর করবে, নাকি অন্য অর্থনৈতিক ক্ষেত্র কোনো তারা ভূমিকা পালন করবে? যেমন আমরা জ্বালানি সংকটের বিষয়গুলো দেখছি, সেক্ষেত্রে সহযোগিতামূলক কোনো বিষয় থাকবে কিনা? না, এই চুক্তিতে তো সেরকম কিছু বলা নাই, ইটস পিওরলি আর মিলিটারি এগ্রিমেন্ট। তো আমি একটু আছি যে বাংলাদেশের আগ্রহের জায়গাটা তাহলে রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস যেটা বললেন যে বাংলাদেশ আসিয়ানের দিকে হয়তো সেখানে এক্সপ্লোর করতে পারে, আমিও সেটা চাই, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে বাংলাদেশ কখনোই আসিয়ানের মেম্বার হতে পারবে না, আসিয়ান বাংলাদেশকে চাইবে না। এই মাসের শুরুর দিকে, এই অগাস্টের শুরুর দিকে আসিয়ানের যে মহাসচিব কাও কিম হর্ন, তিনি বলেছেন যে পরিষ্কারভাবে যে যেহেতু ভৌগোলিক যে শর্ত মানে জিওগ্রাফিক্যাল কন্ডিশন সেটা ফুলফিল না করার কারণে বাংলাদেশ আসিয়ানের মেম্বার হবার সম্ভাবনা নাই বললেই চলে, এটা কখনোই হতে পারবে না। এবং আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে প্রফেসর ইউনুস বেশ দৌড়ঝাঁপ করেছিলেন আসিয়ানের মেম্বার হবে, এবং উনি বলেছেন যে উই টেক ইট ভেরি সিরিয়াসলি যে আমরা আসিয়ানের মেম্বার হব। এবং যখন আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তখন এটা নিয়ে কথা হয়েছিল, এবং থাইল্যান্ড বাংলাদেশকে আসিয়ান যদি বাংলাদেশ বিট করে সাপোর্ট দিবে এরকম একটা মৌন সম্মতি তারা দিয়েছিল, বাট আলটিমেটলি তারা সেখান থেকে সরে এসছে। এবং মালয়েশিয়া মুখে বলেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ওইটাতে রাজি হয়নি বা তারা প্রকাশ্যে কিছু বলে নাই। সো ওই চ্যাপ্টার ক্লোজ, বাংলাদেশ ওখানে পারবে না। এবং এর আগে বিএনপি সরকারের যে লোক ইস্ট পলিসি সেটা তো ফেল করলো, আপনারা জানেন। কিন্তু যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে ওইখানেও যোগ দিতে আমাদের কোনো অসুবিধা নেই। এখন মক্কা প্যাক্টে যেটা হচ্ছে যে এখানে মানে সামরিক ব্যাপারটা তো পরিষ্কার, এখানে অর্থনৈতিক কোনো বিষয় জড়িত নাই। কিন্তু হ্যাঁ, আমি যেটা বলছি যে সৌদির সঙ্গে বাংলাদেশের যে ইন্টারেস্ট হেভিলি ইনভলভড, আপনি যদি সৌদি আরবের সঙ্গে থাকেন এবং যেখানে আমেরিকার একটা প্রচ্ছন্ন সমর্থন আছে, আমি মনে করি আমাদের সিকিউরিটির জন্য, সিকিউরিটি, অর্থনীতি সব কিছুর জন্য আমাদের সৌদি, আমেরিকা এবং চায়নার সঙ্গে আমাদের একটা ব্যালেন্স করে চলতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে ভারতের হাত থেকে আমাদের কোনো নিস্তার নাই, সোজা কথা। আর এই যে রাষ্ট্রদূত একটা কথা বলছিলেন যে ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, সত্যি ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। কেন থাকবে? দেখুন, আফটার 5th of August এই গণ অভ্যুত্থানের পরে প্রফেসর ইউনুস সরকারের সময় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক গত 55 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ছিল। ইভেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরেও বাংলাদেশ ভারত সম্পর্ক এতটা খারাপ হয়নি এবার যতটা হয়েছিল। এবং এখানে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটা মিথ তৈরি করা হয়েছে, আমাদের এখানে একটা মিথ তৈরি করা হয়েছে। মিথটা কি? যে অনেকে বলতেন একসময় যে ভারত যদি আজকে সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে না, পেঁয়াজের কেজি 500 টাকা হবে, এটার দাম 1000 টাকা হবে। কিন্তু আপনি যদি প্রফেসর ইউনুসের আমলে ট্রেড ভলিউমটা দেখেন, সবচেয়ে কম ছিল ওই এসেনশিয়াল আইটেমসগুলো। বাংলাদেশে কি ইনফ্লেশন এমন হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা গেছে? সো দ্যাট ওয়াজ টেস্টেড। বাংলাদেশ ওই গত 1.5 বছরে দেখিয়ে দিয়েছে যে না, ভারতের সীমান্ত বন্ধ হলেও আমাদের কিছু আসে যায় না। এবং আমাদের এখানে অনেকে যেটা দেখানোর চেষ্টা করে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলে মনে হয় শুধু আমাদেরই লাভ, নো, ভারতেরও লাভ। এবং আমরাও চাই যে ভারতের সঙ্গে একটা উইন উইন রিলেশনশিপ হোক। এটা আমাদের জন্য একটা জিরো সাম গেম হবে, এটা আমরা কেন চাইব? আর বিএনপির কথা বলছেন এই সরকার, বিএনপি তো ভারতের নাম্বার 1 চয়েস না। ভারতের হাতে যদি 20টা 20টা অপশন থাকে, বিএনপি তাদের 20 নাম্বার অপশন। এবং বিএনপি তো এই ভারতকে বহু কনভিন্স করার চেষ্টা করেছিল বিগত দিনে, তাই না? জি। যে বিএনপির প্রতিনিধি দল ইন্ডিয়াতে গিয়েছিল 2018 সালের ইলেকশনের আগে, বোঝানোর চেষ্টা করেছে। ভারত শুনেছে, বলেছে কিছু? তো এখন বিএনপিও বুঝে গেছে যে তারাও সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে, যে ইন্ডিয়া আমাদের পাশে। কারণ হচ্ছে বিএনপির এখন কিছু মানে এই সরকারের কিছু হারানোর নাই। কি হারাবে তারা? তারা তো ভারতের সমর্থনে ক্ষমতায় আসে না যে তারা ভারত সমর্থন প্রত্যাহার করলে তারা হারিয়ে ফেলবে। সো ওই জায়গাটাও আমাদেরকে আমি মনে করি যে শক্তভাবে ধরে রাখতে হবে। তবে
মক্কা এগ্রিমেন্টের ব্যাপারটা হ্যাঁ, এটা মানে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স, এটা ট্রু যে আমরা হয়তো ওই অঞ্চলে আমরা নাই, কিন্তু আবারও বলছি যদি সেখানে অন্যান্য মুসলিম দেশগুলো জড়িত হয়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা আরও অন্যান্য দেশগুলো জড়িত হয়, তখন আমাদের ক্ষেত্রেও এটা একটা অব্লিগেশন হিসেবে চলে আসতে পারে। এবং একটা মিলিটারি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, এটা যদি পরবর্তীতে মিডল ইস্টের সঙ্গে আমাদের সম্পর্কটাকে আরও বেশি স্ট্রেংথেন করে এবং তাদের কাছ থেকে আমাদের যদি অর্থনৈতিক অবস্থাটা আমরা সেখান থেকে আরও কিছু পাওয়ার আমাদের থাকে, সেটা আমার ধারণা যে আমরা ভবিষ্যতে নেগোসিয়েশনের মাধ্যমে সেটা করতে পারবো। আর আজকাল তো শুধু আপনি যে শ্রমিক পাঠাবেন ব্যাপারটা তো তা না, শ্রমিক একটা বিষয় আছে, কিন্তু এখানে যে টেকনোলজি ট্রান্সফার, হ্যাঁ, আপনি টার্কির সঙ্গে অ্যালায়েন্স করলে আমার তো ক্ষতি নেই। টার্কির যে মিলিটারি হার্ডওয়্যার, তাদের যে মানে যে টেকনোলজি, এটা তো এখন ওয়ার্ল্ড ক্লাস প্রুভেন। যেখানে নেটো এখন টার্কির এই যে মানে নিউক্লিয়ার পাওয়ার ছাড়া অন্য মিলিটারি হার্ডওয়্যারগুলোর উপর, বিশেষ করে তাদের ড্রোন, তাদের ট্যাঙ্ক, বিভিন্ন ইয়েগুলোর উপর তারা রিলাই করছে। এবং তাহলে টার্কি যদি এটার মধ্যে থাকে এবং সৌদি যদি এটার মধ্যে থাকে, আমি পাকিস্তানের কথা না হয় বাদই দিলাম, পাকিস্তানের কথা, এবং আপনি দেখবেন যে ইভেনচুয়ালি হয়তো এমনও হতে পারে কাতারও এটাতে যোগ দিবে। তো এই যে মিডল ইস্টের যেগুলো এনার্জি রিচ কান্ট্রি, তারা যদি ওটার মধ্যে থাকে আর আমরা যদি এখানে না থাকি, তারা ব্যাপারটাকে নেগেটিভলি দেখতে পারে। কারণ এখানে আপনাকে দেখতে হবে যে মুসলিমদের মধ্যে একটা জিনিস কাজ করে, মুসলিম উম্মাহ বলে একটা কাজ করে না, এরকম একটা কথা কিন্তু প্রচলিত আছে। এখন সৌদি যদি মনে করে যে এরকম একটা জোট হওয়ার দরকার আছে, এখানে অন্যরা ফিল করে, তাহলে আমাদের ফিল করতে অসুবিধাটা কথা। এটা তো আমরা ইন্ডিয়াকে কাউন্টার করার জন্য করছি না, আমরা আমাদের ইন্টারেস্টের জন্য করছি, আমরা থাকছি। এটা এমন তো না যে সেই জোটে গেলেই কারোর সঙ্গে যুদ্ধ হয়ে যাবে, ব্যাপারটা সেরকমও না। এবং এখানে আরেকটা বিষয় আছে, দেখেন পৃথিবীর অনেক দেশের মিলিটারি এখন যেটা ভাবছে, এটা রুশদ ভাই জানেন যে ইউএন পিস কিপিং মিশনে এখন ধীরে 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 টাকা পয়সার সংকট ইত্যাদি করে ওটা কমে যাচ্ছে। এখন অনেক দেশ এভাবে তারা বিগ কান্ট্রিগুলোর সঙ্গে অ্যালায়েন্স করে তাদের মিলিটারির একটা ম্যাক্সিমাম আউটপুট তারা সেখান থেকে নিতে চাচ্ছে। আমেরিকা যে তাদের ঘাঁটি গেড়ে বসে আছে দক্ষিণ কোরিয়ায়, জাপানে 10,000, 20,000, 30,000 সৈন্য, সে দেশ খরচ দিচ্ছে না, তারাই তো দিচ্ছে, তাদের ফ্রেন্ডলি কান্ট্রিজ। তো আমেরিকার মতো দেশ এটা কেন করছে? মানে তারাও দেখছে যে আমার সেনাবাহিনীকেও আমি যদি সেখানে 10,000 পোস্ট করে দিতে পারি, তাদের খরচটা তারা দিবে এবং এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাকবে। তো এটা হচ্ছে, তো আমি মনে করি এগুলাতে দোষের কিছু নাই। আমার যদি অপশনস বেশি থাকে তা ওয়েল অ্যান্ড গুড, ব্যাপারটাকে আমি ওভাবেই দেখি। আমি এখানে একটু যদি দুটো জিনিস বলতে পারি, আমি আসিয়ানের মেম্বার হওয়ার কথা বলিনি, আমি বলেছি ফ্রেন্ডশিপ টুয়ার্ডস আসিয়ান। আসিয়ানের একটা গ্রুপ আছে, সেটা হলো ডেভেলপমেন্ট পার্টনার্স বলে আসিয়ানের একটা আলাদা গ্রুপ আছে, যেখানে ইন্ডিয়া মেম্বার। এবং সেই সময় আমি ইন্দোনেশিয়া পোস্টেড ছিলাম, আমি বাংলাদেশকে প্রচুর বলেছি, প্রচুর প্রেশার দিয়েছি এটার জন্য অ্যাপ্লাই করতে, কিন্তু তখন বাংলাদেশ চায়নি, আগায় নেই। এই লুকিস্ট পলিসির কথা মুখে বলা হয়েছে কিন্তু কোনো কাজ করে নাই। আরেকটা হচ্ছে যে তখন মিয়ানমারকে তারা মেম্বার করলো, এবং তখন আমি বাংলাদেশকে অনেক বলেছি, মানে আমার তো মাধ্যম হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, অনেক বলেছি যে এটা প্রোটেস্ট করতে, যে মিয়ানমারে এখন যে যুদ্ধ চলছে বা যেইভাবে তারা মুসলমানদের উপরে, মানে এই রাখাইনদের নিয়ে তখন তার ভীষণভাবে ইয়ে ছিল। এটা আমি আমি ওখানে 2006 পর্যন্ত ছিলাম, 2 থেকে 6, এটা 3-4 সালের কথা, 2 থেকে 6-এর মধ্যে আমি এই কথাগুলো বলেছি, কিন্তু তখন বাংলাদেশ কিন্তু এটাকে তোয়াক্কাই করে নাই। এটাই হলো আমার বিষয়, যে আমরা কেন বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার হলাম না যখন ইন্ডিয়া হলো ওই সময়, অথচ শ্রীলঙ্কা হলো বোধহয় ওই সময়, আমরা ওইখানে কিন্তু আগলাম না। তো এইগুলো হলো আপনার ভিশনারি কোনো চিন্তা ভাবনা আমাদের নেই এখনো। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি নিজে সেখানে ছিলাম, ক্রিটিসাইজ করছি না, আমি বলছি যে এগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনটা আমাদের জন্য লাভবান। আসিয়ানের সাথে থাকলে আমাদের একটা বড় জোটের সাথে আছি, ন্যামের সাথে ছিলাম, ন্যাম এখন তো নাই, কিন্তু ন্যামের সাথে যখন ছিলাম তখন এইসব দেশের সাথেই আমাদের সম্পর্ক সবচেয়ে বড় ছিল। ন্যামের জন্মই ইন্দোনেশিয়াতে, বান্দুং কনফারেন্সে। এশিয়ান টাইগার্সের সাথে আমাদের, এবং এখানে ইন্দোনেশিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মুসলিম কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড,
আপনার মক্কা মদিনা এগুলো ছেড়ে সৌদি আরবটা বলেন, যেগুলো এগুলো ছোট ছোট হিউজ কমিউনিটি অফ মুসলিমস কিন্তু নাই। আসল হলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া একসাথে করলেই দুনিয়ার অর্ধেক মুসলমান বোধহয় এখানেই। সুতরাং আমাদেরকে ওই দিকে কনসেন্ট্রেট করতে হবে, নট অ্যাজ আপনার যুদ্ধর ইয়ে পাবেন, কিন্তু সেটার দুইটা তো জন্য না। mutually কিন্তু exclusive না এটা আর কি। এটা হচ্ছে আপনি ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে আগাবেন। আর মানে আপনার সিকিউরিটি একমাত্র একটা দেশই আপনাকে আঘাত করতে পারে, অনলি ওয়ান কান্ট্রি, এবং সেই জোর এখন নাই। ইন্ডিয়া, আমি যেটা বলছি যে ইন্ডিয়াকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইন্ডিয়ার ইন্টারনাল টার্মল যেটা শুরু হয়েছে, এটা কিন্তু সহসা থামবে না। সুতরাং ইন্ডিয়াকে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ এই মুহূর্তে অন্তত নাই। আবু রশিদ, আমার আলোচনায় প্রশ্ন ছিল যে আমরা যেই অবস্থায় থাকি না কেন, আমাদের এই যে খঙ্গা চুক্তির বিষয়, সীমান্ত হত্যা, বাণিজ্য বৈষম্য, এই বিষয়গুলো আসলে কতদূর কি হচ্ছে। একই সঙ্গে আপনি বলছিলেন যে রোহিঙ্গা ইস্যুর কথাটা, এই সামগ্রিক বিষয়গুলো এখন কিভাবে আমরা এই যে দেখেন, আপনাকে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হয়, ৭৭ সাল থেকে আমরা এগুলো নিয়ে চলছি। বাংলাদেশ আমরা এমনি আমাদের সাহিত্যে, আমাদের কবিতায়, আমাদের গানে অনেক বড় বড় কথা বলি। হ্যাঁ, আমাদের মানে কি ঘাঁটি লুটেনিক, দুর্বৃত্ত, এরকম কথাবার্তা বলি, মানে দুর্জয় ঘাঁটি লুটতে। কিন্তু আমাদের কিন্তু কোনো এই এক মায়ানমারের মতো একটা দেশের সাথে আমরা ৭৭ সাল থেকে কিন্তু খালি পিছিয়ে আসছি। আমাদের কিন্তু এটার কোনো অগ্রগতি নেই। আমরা তাদের 13-14 লাখ রোহিঙ্গা নিয়ে বসে আছি। একবার ৭৭ সালে ফেরত গিয়েছে, আবার 91 সালে যুদ্ধাবস্থা, আবার 2008 সালে যুদ্ধাবস্থা, আবার 2017 সালে এখানে অনুপ্রবেশ করেছে, এবং প্রত্যেকবার আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। এখন এসে বিদেশ থেকে ত্রাণ আসছে, এদেরকে পালা হচ্ছে, এদেরকে রাখা হচ্ছে। এখন আমাদের সেনাপ্রধান কয়েকদিন আগে বলেছেন যে এরা সিকিউরিটি থ্রেট ক্রিয়েট করছে। তো সিকিউরিটি থ্রেট তো ক্রিয়েট করবেই। আপনি যদি এভাবে এরকম করে আমাদের দেশে কন্টিনিউয়াসলি তারা আসতে থাকে, সিকিউরিটি থ্রেট করবে। এখন এই ধরনের যে মুসলিম জোটগুলা কিন্তু এক সময় এই যে গাজার ব্যাপারটাও কিন্তু এটার মধ্যে আসছে। গাজা পিস প্ল্যানের মধ্যে জোটটার একটা অংশীদারিত্বের একটা আলোচনা আসছে। এই রোহিঙ্গাদের বিষয়েও কিন্তু এদের অবস্থান এক সময় না এক সময়, যদি এটা টিকে বা আসে, এটা আসবে। এবং আপনাকে যদি এই সমস্যার সমাধান করতে হয় রোহিঙ্গাদের, আপনি চীনের উপরে ডিপেন্ড করে করতে পারবেন না। আপনাকে তাহলে যদি বলা হয় যে চীন কি এই যে মানে হাসিনা আমলে কি বৈরী সম্পর্ক থাকার কারণে এদেরকে ঢুকিয়ে দিয়েছে, তাহলে জেনারেল জিয়া রহমানের সময় ঢুকালো কেন 1977 সালে? 1991 সালে তো হাসিনা ছিল না, বেগম খালেদা জিয়া ছিল। 2008 সালেও তো মানে চীন বিরোধী কোনো শক্তি বাংলাদেশে ক্ষমতায় ছিল না। সুতরাং ওগুলো অন্য জিনিস। এটাকে এখন আমাদেরকে ওই সমাধান করতে গেলে এই ধরনের দেশগুলোর সাথে আমাদের সখ্যতা বাড়াতে হবে। এছাড়া হয়তো আমরা এটাকে অন্যভাবে সমাধান করতে পারবো না। ইন্টারন্যাশনাল এনগেজমেন্টে আমরা যখন গেছি, উনি তো এটাতে ভালো জানেন আরও, যে ধরেন পশ্চিমা দেশগুলো, মুসলিম দেশগুলো তো আছেই, মার্কিন যুক্তরাষ্ট্র সকল দেশ আমাদেরকে সমর্থন করছে। আমরা দেখছি কি রাশিয়া, চীন, ভারতের আমাদেরকে এই বিষয়ে সমর্থন করছে না, বরং উল্টো মায়ানমারের সামরিক জান্তাকে সমরাস্ত্র দিচ্ছে, সেখানে যৌথ মহড়া করছে, সামরিক মহড়া করছে। এই ইন্ডিয়া বা ভারত কয়েকদিন আগেও করেছে। কোভিডের সময় যখন সারা পৃথিবী ত্রাণ নিয়ে ছুটছে এবং ওষুধ নিয়ে ছুটছে, রাশিয়া তখন জাহাজ ভর্তি করে এই মায়ানমার সামরিক জান্তাকে আপনার সমরাস্ত্র পাঠিয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের বর্ডারের দিকে মোতায়েন করেছে, তাদের ওই যে স্বাধীনতাকামী যে গেরিলারা যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে মোতায়েন করেছে। কিন্তু আমাদের বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছেন, সংবাদকর্মী আছেন, সাহিত্যিক আছেন, বুদ্ধিজীবী আছেন, মানে প্রফেসর আছেন, সবাই আছেন, যে তারা এই পছন্দের তাদের তালিকায় এই রাশিয়াই থাকে, এরাই থাকে যারা আমাদের ক্ষতি করে, এবং যারা আমাদের উপকার করে, জাতিসংঘে আমাদের পক্ষে ভোট দেয়, যারা আমাদের এদেরকে ত্রাণ দেয়, আমাদেরকে সহায়তা করবে, আমাদের ঘূর্ণিঝড়ের সময় তাদের মানে জাহাজ নিয়ে এগিয়ে আসে, এমনকি লাগলে আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে এগিয়ে আসে, তাদের বিরুদ্ধে সারাদিন চেঁচামেচি করে। আমরা যখনই কোনো দিকে আমাদের বাণিজ্য প্রসারণ করার চেষ্টা করি যে আমরা ক্ষতি পোষাবো কেমনি, বা যার সাথে আমার বাণিজ্য ভালো হচ্ছে, উদ্বৃত্ত আছে, তার সাথে আমরা একটা ভালো সম্পর্ক করতে যাই, তখনই সেখানে শোরগোল ওঠে। কিন্তু যার সাথে আমার ডেফিসিট, তাদের ব্যাপারে কিন্তু কেউ আমাদের কিছু কথা বলে না। যে আকবর ভাই একটা কথা বলছিলেন না, যে বারবার আমাদেরকে বলা হয়, এই কয়েকদিন আগেও আমি এগুলো শুনছিলাম, যে না ওদের সাথে না গেলে তো আমরা না খেয়ে মারা যেতে পারবো। কাঁচামরিচ না খেলে কি মানুষ মারা যায় নাকি? আচ্ছা, তারপরে আপনি চাল কি অন্য জায়গার থেকে আনতে পারেন? না, আনতে তো পারেন। আর ওই যে একটা কথা, যে ওরা মানে আমরা ওদের কাছ থেকে যত উপকৃত হই,
ওরা আমাদের থেকে বেশি তো উপকৃত হয়। আমার কাছে এটা তো এখানে আপনাদেরকে দেখানো সম্ভব না, যে এই যে একটা ম্যাপ, আপনি যদি ভারতের বা বাংলাদেশের ম্যাপটাকে মাঝখানে রেখে ভারতের জায়গাগুলোকে দেখেন, আপনি কি দেখতে পান মানে পেটের মধ্যে, ভারতের পেটের মধ্যে এরকম একটা মানে একটা কি ক্যান্সারের মতো বাংলাদেশ একটা মানে এরকম বসে আছে একটা বড় ধরনেরই। এখন ওর এই যে এত ঘুরে শিলিগুড়ি করিডোরে সমস্ত লজিস্টিক্সগুলোকে উত্তর পূর্ব ভারতে মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম সব জায়গায় পাঠাতে হচ্ছে, ওর তো জান বেরিয়ে যাচ্ছে। তা বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো রাখলে তো পদ্মা সেতুর উপর দিয়ে আগরতলা পর্যন্ত নিয়ে যেতে পারতো একদিনে। এক্স্যাক্টলি। আপনি ও তো মংলার সাথে, আপনি আমাদের চট্টগ্রাম বন্দর থেকেও বেলোনিয়া বেলোনিয়াতে 71 সালে একটা বড় যুদ্ধ হয়েছে, বেলোনিয়া দিয়ে আগরতলাতে নিয়ে যেতে পারতো 7-8 ঘন্টায়। হ্যাঁ, সে আমাদের সাথে সম্পর্কগুলো রাখছে না বলে এখন সেইটা পাচ্ছে না। এই ম্যাপটা যদি দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন কয় হাজার মাইল ওকে যেতে হচ্ছে। আরো কম, হ্যাঁ, 7-8 দিন লাগছে ওর ট্রেনে বা আপনার লরিতে মাল পৌঁছতে, কলকাতা পোর্ট থেকে নিয়ে আপনার ওর পর্যন্ত এই আগরতলা পর্যন্ত যেতে, এবং আগরতলা থেকে তারপরে এটাকে নিয়ে যেতে হচ্ছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল, এই সমস্ত জায়গায়। ওর বেশি দরকার বাংলাদেশকে। বাংলাদেশের ভূমিটা এখানে মাঝখানে একটা ব্যারিয়ার হয়ে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের সাথে ভালো সম্পর্ক রাখলেও এইখানে কলকাতার থেকে এপাশে ভালো একটা ট্রানজিট পায়, একটা ভালো সুবিধা পায়, চিটিগাং পোর্ট থেকে এদিকে নিয়ে যেতে সুবিধা পায়। তা আমরা তো আরো ভালো পজিশনে, ও ভালো পজিশনে না, ও এখন খারাপ পজিশনে আছে। একটু খোঁজ নেন, 5ই আগস্টের পর থেকে 2024 সালের পর থেকে ওর যান বেরিয়ে যাচ্ছে এই ট্রান্সপোর্টেশনের জন্য। লজিস্টিক্স, ইট ইজ এ লজিস্টিক্স নাইটমেয়ার ফর ইন্ডিয়া। ওর আর্ম ফোর্সেসের জন্য বলেন, ওর জনগণের জন্য বলেন, ওরা এগুলো বলে না। আমাদের দেশে বরং আমাদেরকে ভয় দেখায় আমাদের লোকেরা, না আমরা তো শেষ হয়ে যাব। ও শেষ হয়ে যাচ্ছে। গত কয়দিন আগে আমি বলি যে ওদের এরকম মানে বিমানে করে পর্যন্ত সাপ্লাই নিয়ে যেতে হয়েছে, আপনার এই নামিয়ে মিজোরাম, মণিপুরে নিতে হচ্ছে। তো কস্ট বেড়ে যাচ্ছে না, সব কিছু সাবসিডি দিতে হচ্ছে। তো বাংলাদেশের সাথে ভাই ভালো সম্পর্কটা রাখো, রেখে আমাদের এগুলো ব্যবহার করো। তুমিও লাভবান হয়, আমিও লাভবান হই। না, সেখানে তুমি বিনা সিক্রিকে নামিয়ে দিবে আমাদেরকে ভাব দেখাতে। হোয়াট দ্য হেল শি ইজ। কিন্তু ও বললো বলেই আমরা ভয় পেয়ে না, যাবো? আমরা ভয় পাবো না। আমাদের এরা আবার করে দেখো না ওনারা কি বলছেন। জি, নাসিম ওইটাই তো ফেরদৌস। আমি বলছি, জি, ওইটাই বলছি যে আমরা কেন ভয় পাবো? আমরা ভয় পাবো আমাদের না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং তার জন্য আমাদের কোনো মানে আলাদা ইয়েরও দরকার নেই। আমরা নিজেরা যদি আমাদের দেশটাকে শক্তিশালী করতে পারি, এবং আমি যেটা বললাম যে আসিয়ান দেশগুলোর সাথে যদি অর্থনৈতিক সম্পর্ক সমৃদ্ধ করতে পারি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি 4 বছর ছিলাম ইন্দোনেশিয়ায়। আমাদের বাণিজ্য 5 গুণ বেড়েছে ওই 4 বছরে, 5 টাইমস। হিউজ অ্যামাউন্ট আমরা এক্সপোর্ট করেছি। আমরা চেষ্টা করলেই পারি। আমরা ওখানে কোনো ইনরোড করতেই চেষ্টা করিনি। মালয়েশিয়ায় কী করি, খালি আমরা লোক পাঠাই, এই তো। এর বাইরে কোনো ধরনের মানে চুক্তি তো অনেক ধরনের হতে পারে, টেকনোলজিক্যাল চুক্তি হতে পারে, অন্যান্য ইসলামিক চুক্তি হতে পারে, এগুলো আমরা আসিয়ানের দিকে তাকাই না। লুকিস্ট বলে শেষ। আমাদের লুকিস্ট হলো চায়না। বিয়ন্ড দ্যাট আমরা আর কিচ্ছু চিন্তা করি না, বুঝতে পারছেন? তো এই জন্য আমি বলছি যে এইটা না করে মানে প্রোগ্রেসিভ থিঙ্কিং করতে হবে। ওভারঅল চিন্তা করতে হবে যে আমার অঞ্চল, এই এশিয়া এস এ হোলের মধ্যে আমি কোথায় আছি, আমার কি করতে হবে আমার বন্ধুত্ব বাড়াতে। আমি তো কারোর সাথে যুদ্ধ করতে যেতে চাইছি না, তো সুতরাং আমার ভয়ের কোনো কারণ নেই। এবং আমাকে মেরে ফেলেও কারো লাভ নেই। বাংলাদেশকে যদি গলা টিপে মেরে ফেলে যে কোনো দেশ, পাকিস্তানি বলেন, ইন্ডিয়াই বলেন, তাদের কোনো লাভ হবে? আর দে উইনিং এনিথিং? মায়ানমার কিন্তু মারছে আমাদেরকে। হ্যাঁ, মায়ানমার মায়ানমার মারছে আমাদের একটা আমাদেরকে, এলাকাকে শেষ কিন্তু করছে। মায়ানমারও মার খাচ্ছে। মায়ানমার আমাদেরকে মারছে ঠিকই, কিন্তু মায়ানমারও মার খাচ্ছে। সুতরাং আর মায়ানমারও তো মানে ইন্টারনাল যে কনফ্লিক্ট, এইটা রেজলিউশন না হলে আমরা ভুক্তভোগী হব, এইটা there is no doubt about it. আমরা we should concentrate যে ইন্ডিয়ার ভিতরে যেন এরকম কনফ্লিক্ট না হয় যেটা আমাদেরকে এফেক্ট করবে। লেট ইন্ডিয়া রিমেইন স্টেবল। তাকে আনস্টেবল করে তো আমাদের কোনো লাভ হবে না, ইন্ডিয়াকে আনস্টেবল করে কোনো লাভ হবে না। সুতরাং আমাদের ওই স্টেবিলিটির দিকে তাকাতে হবে, সাউথ ইস্ট এশিয়ার দিকেও দেখতে হবে, সাউথ এশিয়ার দিক থেকে দেখতে হবে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সবার সাথে আমাদের একটা এই দিকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে চিন্তাধারাকে। এবার সাগর পাড়ি দিয়ে টার্কিতে গিয়ে কোনো লাভ হবে না। টেকনোলজি লাগবেই, হ্যাঁ, টেকনোলজি লাগবেই। টেকনোলজি লাগবে, তেল লাগবে,
দুটো জিনিসই টেকনোলজি লাগবে। কাজী মাহবুবুর রহমান, আমরা আলোচনা যেই অংশে করছিলাম, এখন আমাদের স্বার্থ নিয়ে কথা বলছি। বিশেষ করে বুঝলাম ভারত নানা কারণে আমাদের উপর নির্ভরশীল, তো আমাদেরও তো নির্ভরতা রয়েছে। বিশেষ করে এই ডিসেম্বরে তো গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, বারবার আমার এই জিনিসটা প্রশ্ন আসছে সামনে, সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না, বাণিজ্য বৈষম্য অনেক বড় একটা বৈষম্য রয়েছে, সেগুলি দূর হচ্ছে না। সেখানে আমরা কিভাবে মানে আমাদের স্বার্থটা আমরা কীভাবে আদায় করতে পারি? আপনাকে ধন্যবাদ। আমি একটু কথা বলি মিয়ানমার নিয়ে। আজকে তো আমি ওই যে সেমিনারটা হলো সেখানে আমি ওয়েলকাম স্পিকার ছিলাম। আমার যে জিনিসটা মনে হয়েছে যে আমরা একটা রিলিফ ম্যানেজমেন্টে চলে গেছি, অলরেডি এটা ডেভেলপ করে ফেলেছে, একটা মেকানিজম তৈরি হয়ে গেছে এখানে, বৈশ্বিক এবং লোকাল কানেকশন, এই কক্সবাজার কেন্দ্রিক একটা রিলিফ ম্যানেজমেন্ট। সেখান থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে হবে। এটাকে এত প্রমোট করলে হবে না, সরকার রিলিফ ম্যানেজমেন্টকে যেভাবে প্রমোট করছে, এটা কিন্তু চাকরি, আয়, ডলারের উৎস হয়ে যাচ্ছে। এটা যেমন একটা, আর একটা হলো আমাদেরকে, আমরা তো একটা বাধ্য হয়েছিলাম, ইন্টারন্যাশনাল আমাদের কমিটমেন্ট আছে, সেই কারণে আমরা হোস্ট হয়েছি। এখন সেই বাধ্যবাধকতা গিয়েছে, আর বাধ্যবাধকতার চেয়ে হলো কি ওই সময় পলিসি ছিল না, পলিসির অ্যাবসেন্সে এটা হয়েছে। মিয়ানমারের ক্ষেত্রে আমাদের কী নীতি নেওয়া উচিত, যদি আবার পুষি নেওয়া তাহলে কী করব? ভারতের ক্ষেত্রেও নাই যে পাঠাই দেবো জোর করে, পাঠাই দিবেন, সবসময় পাঠাতে না পারেন, যদি কেউ ঢুকে পড়ে কী করবেন? এগুলো হয়নি। সো মিয়ানমারের ক্ষেত্রে চায়নাকে হোস্টাইল করেও কোনো পলিসি এক্সিকিউট করা যাবে না, আবার চায়না যে আমাদের জন্য কিছু করে দেবে তাও না। আর আপা যেটা বললেন যে রাখাইনরা ওরা সিভিল ওয়ারে আছে, এটা তাদের, আমাদের প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা যে প্রবলেমটা তাদের কারণে নিচ্ছি, এই প্রবলেমটা তো তাদের কারণে আমরা নিচ্ছি, আমাদের কারণে তারা কোনো সাফার করছে না, আমরা তাদের কারণে সাফার করছি। এই সব কিছু মিলিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক বিষয় ঢেলে সাজাতে হবে, অনেক বিষয়। আমি স্যারকে একটা কাজ করতে যেতে চাই। আমি যে কতবার ইমেল করলাম, আমি কতভাবে কমিউনিকেট করলাম, একটু মানে স্যারকে সাথে ইউ এবং আসিয়ানের কম্পেয়ার করব। আজও আমি প্রায় 1 বছর ধরে ট্রাই করছি, মানে স্যারকে গিয়ে যে একটু কাজ করব, গবেষণার কাজ, সেই অনুমতি, সেই অপরচুনিটি কেউ আমাকে করে দিতে পারছে না। তো এগুলো তো আসলে আপনার অনুমতি লাগবে কেন? আমি ঢুকবো কীভাবে? আমি তো ওখানে বারান্দাতে ঘুরে আসলে কোনো কিছু লোকের সাথে কথা বলতে হবে, তাদের সাথে আমাকে এঙ্গেজ করতে দিতে হবে, কিছু ডকুমেন্ট আমাকে দেখতে হবে, হয়তো আমার গিয়ে বুঝতে পারবো আমার আসলে কী কী লাগে। একটা পারমিশন আমার লাগবেই, তাহলে তো আমার খালি সার্ক দেখে, হেডকোয়ার্টার দেখে চলে আসতে হবে, আরও যে সকল হেডকোয়ার্টার দেখে বাইরেতে চলে আসে। আমার যেটা মনে হয় আর কি, হয়তো আপনি আরও বলতে পারবেন যে আমি আসলে কীভাবে অপরাধ, কিন্তু আমি ইমেল করেছি, নানাভাবে কন্ট্যাক্ট করেছি। তো একটা আমাদের ফরেন মিনিস্ট্রির, আমার এই জায়গাটাতে আমার মনে হলো আর কি, অনেক কিছুতেই হয়তো ব্যাপার আছে। ডেস্ক ওয়ার্ক খুব জরুরি, প্রচুর ডেস্ক ওয়ার্ক দরকার। ডেস্ক ওয়ার্কটা ওনারা যেভাবে ভাবছেন, শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসারদের ডেস্ক ওয়ার্ক খুবই লিমিটেড, এটা পৃথিবীর কেউ করে না। কি জিনিস? মানে আপনি আপনার অফিস দিয়ে যদি ডেস্ক ওয়ার্ক করান, পলিসি পেপার বা পলিসি ইনিশিয়েটিভ নেন, তাহলে এটা খুবই লিমিটেড। এত সময় তো অফিসারদের নাই। এটা অফিসারদের পেছনে অনেকগুলো ডেস্ক থাকা দরকার আর কি, যেগুলো রিসার্চাররা ইনভলভ হবে, মানে ডাইরেক্টলি ইনভলভ থাকবে। এটাই আসলে ফাইনালি 5টা-6টা পেপার যদি কোনো একটা, আমরা ধরেন মিয়ানমার ইস্যুতে আমরা আসলে ফার্দার পুশিং হলে কী করব, এদেরকে কীভাবে বের করবো, এই নিয়ে কি আমাদের আসলে মানে কম্প্রিহেন্সিভ কোনো আইডিয়া আছে? অথবা আমাদের ফরেন মিনিস্ট্রি যে আপা যেটা বললেন যে আমাদের পূর্বনীতি, যেটা উনি বারবার আবেদন করলে করতে পারলেন না, মানে কি আমাদের আসলে এখানে কোনো পূর্বনীতি নাই, এটা একটা নীতি আকারে তৈরি হয় না, এটা জাস্ট আমরা বিভিন্নভাবে পলিটিক্যালি হয়তো করেছি। তো এই সব কিছু মিলে চীনের ক্ষেত্রেও তো আপনি জনাবের টেবিলে বসি, আমাদের কী থাকে, ট্রেড ইস্যুতে এই পণ্য আদান প্রদান ছাড়া, কিছু লোন নেওয়া ছাড়া আমাদের কোনো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি আছে? আমেরিকান ইস্যুতে আছে? আমি জানি না আছে কিনা, বা দেখতে পাই না আর কি। কাজেরটা অপারেশন যখন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন এটা বোঝা যায় না যে হ্যাঁ এটা একটা কম্প্রিহেন্সিভ জায়গা থেকে আজকে এই টার্গেট ফুলফিল হয়েছে। আপনার ধরুন 100% টার্গেট আছে, সাথে মানে জিরো সাম সিরিতে বার্গেনিং করার নিয়ে বলে 100% টার্গেট আছে, আপনি আজকের বৈঠকে হয়তো 10% করতে পারবেন স্টেটগুলো। আস্তে আস্তে আপনি 10 ইয়ার্স প্ল্যান রাখবেন, 10 বছর পরে হয়তো আপনি 60% গেলেন। তো এই সব কিছু মিলিয়ে যদি আপনি কাজটা করেন, এবং এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার যে আনান কমিশন রিপোর্ট থেকে আমাদেরকে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে ভাবতে হবে, কফি আনান কমিশন রিপোর্ট, এবং এটার যে মানে যেভাবে গঠন করা হয়েছে এবং তার যে রিপোর্টটা দেওয়া হয়েছে, সেই রিপোর্টটা আবার সামনে নিয়ে এসে কোনো আলাপ জাতিসংঘের মাধ্যমে করা যায় কি না, জাতিসংঘকে ইনভলভ করা ছাড়া এই রোহিঙ্গা ইস্যু থেকে
আমাদের মুক্তি তেমন নাই। আর জাতিসংঘ ইনভলভ হলেই যে খুব বেশি অর্জন হয়ে যাবে, আমি রোহিঙ্গা ইস্যুতে আমাদের ভবিষ্যৎ সাফারিং ছাড়া আর কিছু দেখি না। আকবর হোসেন, আপনি কি তাই মনে করেন কিনা? রোহিঙ্গা নিয়ে জি, এইটা তো এখন 10 বছর হয়ে যাচ্ছে এই সংকটের, মানে খুব সহসা যে তেমন কিছু হবে এটা মনে করছি না। কারণ এগুলো হয় কি, যখন একটা রেফিউজি ক্রাইসিস তৈরি হয় এটা একটা লং টার্ম প্রসেস, এবং এই যে ডিপ্লোম্যাসি করা এবং এগুলোকে ফেরত পাঠানো, এটা পৃথিবীর সব জায়গায় একটা লম্বা সময় লাগে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে রিসেন্টলি মিয়ানমার সরকার বলেছে যে তারা 3 লক্ষ রোহিঙ্গাকে তারা ভেরিফাই করেছে যে এটা ওরা তাদের নাগরিক, আর বাকি 1 লক্ষকে তারা এখনও ভেরিফাই করেনি, এরকম একটা ব্যাপার আছে। সো এইটা একটা স্টেপ, যে তারা বলছে যে ওকে এই 3 লাখ আমাদের, যখন পরিবেশ পরিস্থিতি উন্নতি হবে আমরা ওদেরকে ফেরত নেব। তো ওইটা হচ্ছে আরেকটা ওয়েটিং আর কি, যে কখন পরিবেশ পরিস্থিতি উন্নতি হবে তা না। এবং আমার যেটা মনে হয়, আমি ধরেন রোহিঙ্গা ক্রাইসিসে আমি আসলে এত বেশি রোহিঙ্গা ক্যাম্পে ঘুরেছি, আমার ধারণা যে বাংলাদেশে যে কয়েকজন সাংবাদিক রোহিঙ্গা ক্যাম্পে অনেক এক্সটেন্সিভলি ঘুরেছে, আমি তাদের মধ্যে একজন, সে 2012 সাল থেকে শুরু করে। তো আমার কাছে যেটা মনে হয় কি জানেন, রোহিঙ্গাদের মধ্যে তো অনেকগুলো গ্রুপস এবং অনেক কিছু আছে, তারা আসলে ওখানে ফিরে যাওয়ার ভরসাটা পায় না। কারণ তারা মনে করে যে ওইখানে গেলে পরে আমাকে আবার একইভাবে ফেরত আসতে হবে, মানে ওখানকার সিচুয়েশনটা ইমপ্রুভ না করা পর্যন্ত আসলে ওখানে কিছু হবে না। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চীন এই ক্ষেত্রে একটা কথা বলেছে, যে প্রধানমন্ত্রী সফরের পর উনি যখন ফিরে আসলেন, যে চীনের সঙ্গে যেটা করিডোরে সংযুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হলো বাংলাদেশকে থ্রু মিয়ানমার, ঢাকায় চাইনিজ অ্যাম্বাসেডর উনি কিন্তু বলেছেন যে এই করিডোরে যদি বাংলাদেশ যুক্ত হয় এটা রোহিঙ্গা সংকটের একটা সমাধান দিলেও দিতে পারে। তার মানে হচ্ছে কি, তার মানে চায়না কি চায়, এটা আর একটু বিস্তৃত আলোচনা, অত আলোচনা যাওয়া যাবে না, যে মালাক্কা স্ট্রেইটের একটা বিকল্প চায়না তৈরি করতে চায়, একাধিক বিকল্প। তো চট্টগ্রাম বন্ধ হচ্ছে তাদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প। এটা যদি হয় এটা আমাদের জন্যও ভালো, কিন্তু হবে কি না সেটা অন্য আলোচনা। এখন চীন যদি সেটা মিয়ানমারকে প্রেশারাইজ করে ওই এতটুকু জায়গাকে তারা সিকিউর করতে পারে, আদৌ করতে পারবে কি না, আমার ধারণা হয়তো চীনের সেই অঞ্চলটা কি এখন মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণে আছে? নিয়ন্ত্রণে এখন নাই, কিন্তু যারা এখানে আরাকান আর্মিরা যারা আছে তারা তো চায়নার কাছ থেকেও, চায়না তাদের সঙ্গে এঙ্গেজড, চীন তাদের সঙ্গে যোগাযোগ রাখে। কিন্তু আলটিমেটলি এটা আমার মনে হয় যে আমেরিকা এবং চীনের সহায়তা ছাড়া এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। আমাদের এখানে চীনকেও লাগবে, ইকুয়ালি আমেরিকাকেও লাগবে, না হলে পরে। কিন্তু এই জিও পলিটিক্সে চীন আমেরিকা এক হলে তো রোহিঙ্গা সমস্যার সমাধান করলে বৈশ্বিক, সরি একটু ইন্টারভেন করলাম, বৈশ্বিক শক্তির কারোরই কোনো লাভ নাই, শুধু একমাত্র বাংলাদেশের লাভ। আর এই রিফিউজিরা, অন্যান্য রিফিউজিরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা প্রেশার ক্রিয়েট করে, তারা একটা গ্রুপ তৈরি হয়ে যায়। রোহিঙ্গারা ওই বাংলাদেশি পড়ে আছে, আর বাকি যে অল্প কিছু বিদেশে আছে বিভিন্ন জায়গায় খুবই সামান্য, তারা কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবে না। সো রোহিঙ্গাকে ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে অ্যাডজাস্ট করবে বা কিভাবে ফেরত পাঠাবে, এটা বাংলাদেশকেই সিরিয়াসলি ভাবতে হবে। সরি, কিন্তু এটা সময় মানে আমার কাছে মনে হচ্ছে যে এটার কোনো দ্রুত কোনো সমাধান, মানে একেবারে খুব নিকট ভবিষ্যতে আমি সেরকম কিছু দেখছি না আর কি। আমি দেখছি না, কারণ সরি মাঝখানে ইন্টারভিউ করছি, আমি দেখছি না কোনো সমাধান। কারণ যতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অভ্যন্তরীণ যে এখন যে যন্ত্রণা, ইলেকশন এবং ইত্যাদি, এইসব যতদিন শেষ হবে না, চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হবে না, এবং যতদিন সেটা ভালো হবে না ততদিন পর্যন্ত তারা রোহিঙ্গা বা অন্য কোনো বিষয়ে আলাপ করবে না। এটা আকবর ভাই যেটা বলেছেন আমি তার সাথে একমত, যে বাংলাদেশকে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চায়, শুধু আমি প্রায় শুনি যে এটা শুধুমাত্র চীনের সাথে গেলে না, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এনগেজ করতে হবে। আর আবারও বলি, এই যে মুসলিম শক্তিশালী দেশগুলোকে এনগেজ করতে হবে। এরা আমাদেরকে আগেও রোহিঙ্গা সমস্যার সময় আমাদেরকে সহায়তা করেছে, যে আপনাদের এখানে আমি কয়েকবার বলেছি, তাদেরও কিছুটা প্রভাব আছে। যেমন ধরেন পাকিস্তানের প্রভাব আছে চীনের উপরে, আবার সৌদি আরবের প্রভাব আছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে, টার্কির প্রভাব আছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। এই সবগুলো মিলে কাজে লাগাতে হবে। তবে এই জায়গা পুরো সিকিউর না করলে আপনি সেই সমস্যার কেমনে সমাধান করবেন সেটা আল্লাহ জানে। জি, অসংখ্য ধন্যবাদ আবু রুশদ, নাসির ফেরদৌস, অধ্যাপক কাজী মাহবুব রহমান এবং আকবর হোসেন। আমরা চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা পাবলিক পার্লামেন্টে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।